সেটা ভাইগ্রা নিয়ে নেয়। ঠিক আছে, আচ্ছা আমি 100 নিয়েছি জানিস তো, ওকে 100 নিয়েছি, আমাকে 200 নিতে হবে, কারণ গার্লফ্রেন্ড তো সেম। এবার 100 খেয়ে তো মজা, গার্লফ্রেন্ড বলছে তোমার তো 0.5 ঘন্টা, এবার আরো 40 মিনিট দাও। এবার আমার একটা জিনিস বলো, ডাজ সাইজ রিয়েলি ম্যাটার? এটা আমাদের বাঙালিদের মধ্যে বলতে পারি। আমি নাইজেরিয়ানের কথা জানি না, নাইজেরিয়াতে লম্বা লম্বা, এখন আমরা যদি ইউনিভার্সিটি ভিতরে দেখি ওমা নাইজেরিয়ানে কি লম্বা, আমার হাতের মতো, আমার তাও নেই। দেখা যায় যে মোটামুটি ছেলেদের ইরেক্ট পেনিস তাও তারও 2 ইঞ্চি নাটলাইট হতে পারে, কিন্তু ইরেকশন হলে যে সেক্স কপালের ক্ষেত্রে বলছি, ম্যারেজ লাইফে আমি বলছি, দিনে কতবার বা সেটা উইকলি কতবার নর্মাল হয় বা করা উচিত? বাচ্চা হচ্ছে না, এটা খুব ইম্পর্টেন্ট। ইনফার্টিলিটি, ইরেকটাইল ডিসফাংশন দুটো একসাথে অনেক দিন হয়ে গেছে। সেই ক্ষেত্রে বলতে চাই ফার্টাইল পিরিয়ডটা কি। ফার্টাইল পিরিয়ড হচ্ছে, আমি এটা শুনেছি যে হ্যাঁ সেক্স করতে বলা হয়, বাট মাস্টারবেশন করতে বলা হয় না। মাস্টারবেশন না masturbation বিষয়টা আমি একই। বললাম না, হ্যাঁ, কম তো বেরোচ্ছে। এখন আমার কাছে পেশেন্টরা আসছে 14 বছর 15 বছর, তাদের বন্ধুদের মধ্যে ডিসকাশন হয়েছে আমরা সব নো ফ্যাপ করবো, কিন্তু আমার নাইট ফলস হয়ে যাচ্ছে। হলো 14-15 বছর বয়স। 15 বছর নো ফ্যাপ। এরা আচ্ছা এক মিনিট, এরা ডাক্তারের কাছে যায়? এই যে আমি বাবাদের যেটা বলি, তুমি বাচ্চার আগে দেখো ফার্স্ট একটু পেনিসটা দেখো, পেনিসটা তোমার চামড়া টানা যাচ্ছে কিনা। ছেলে আসছে, সে যখন কখন বুঝলো টাইট ফাইমোসিস, যখন সে গার্লফ্রেন্ডের কাছে গেছে, গার্লফ্রেন্ডের কাছে গিয়ে সে গার্লফ্রেন্ড বলছে ও মা তোমার চামড়া টানা যায় না, ও আমি তো দেখিনি কোনো। মানে সেক্স এডুকেশনটা স্টার্টিং হবে হোম থেকে। অনেক পেশেন্টরা আসেন, ডাক্তার ও আমার ইরেকশন হচ্ছে, নেমে যাচ্ছে, হচ্ছে, নেমে যাচ্ছে। ভেনো অক্লুসিভ ডিজিজ ভেরি কমন ডিউ টু হ্যান্ড গ্রিপ সিন্ড্রোম। হ্যান্ড গ্রিপ সিন্ড্রোমটা কি? 33 বছর 30 বছর ছেলেরা যার যদি ইরেকটাইল ডিসফাংশন হয়, তাদের কিন্তু দেখা যাচ্ছে 10 বছর পরে কিন্তু তাদের হার্টেরও প্রবলেম দেখা দিচ্ছে। এই যে বড় বড় প্লেয়ার, বড় বড় অ্যাথলিট, বড় বড় সুইমার, তারা কিন্তু সিমেন্ট রিটেনশন করে বিফোর আ মেজর অলিম্পিক ইভেন্ট। হট টপিকে আসি, সময়টা কী করে বাড়াবো, কী করে বেশিক্ষণ করবো? 2 মিনিটে হয়ে গেল, 1 মিনিটে হয়ে গেল। এটা আমি বলতে চাই, অলরেডি থাম্বনেল, টাইটেল এবং প্রিভিউতে দেখিয়ে নিয়েছি আজকের টপিক কি। না না, সেক্স নয়, সেক্সুয়াল এডুকেশন স্পেসিফিক্যালি ফর মেল অর্গানস। তুমি বা আমি এই বিষয়টা নিয়ে যেসব প্রবলেমগুলো নর্মালি ফেস করি, সেগুলো আমরা কারোর সাথে ডিসকাস করতে পারি না বিকজ অফ মেল ইগো। মেয়েরা তাও ডিসকাস করে। কী কী প্রবলেম আমরা ফেস করি? মাস্টারবেশন, অনেক মিসকনসেপশনস রয়েছে, আদৌ ঠিক না ভুল, অ্যাডভাইস ফর গুড সেক্স এবং আরও বিভিন্ন রকমের অস্বাভাবিক অভ্যাস এবং প্রবলেমস নিয়ে আমরা ডিসকাস করেছি। কার সাথে ডিসকাস করেছি? যেমনি মেয়েদের জন্য হয় গাইনোকোলজিস্ট, তেমনি ছেলেদের জন্য হয় অ্যান্ডোলজিস্ট। মডার্ন প্রবলেম, মডার্ন সলিউশন ফ্রম এক্সপার্ট ডক্টর। সো লেটস নট ডিলে হিয়ার, লেটস ওয়েলকাম অ্যান্ডোলজিস্ট ডক্টর প্রবীর বাসু ইন দ্য ডিপ ডাউন শো। সো ডক্টর প্রবীর বাসু, নমস্কার, ওয়েলকাম টু দ্য ডিপ ডাউন শো। আগে বলো তোমার এই বিষয়টা নিয়ে কি এক্সপেকটেশন আছে, যে আজকে কেমন যাবে, বা তুমি কি এক্সপেক্ট করছো, বা তুমি কি ভাবছো বিষয়টা নিয়ে, দেন আমরা কোশ্চেন। দেখো ব্যাপারটা হচ্ছে গিয়ে, তুমি আমায় কালকে ডাকলে আমি আজকে এলাম না, তুমি আমার স্ক্রিপ্ট দিয়েছো না, তুমি কি কোয়েশ্চেন করবে তুমি বলছো, আমিও নিয়ে যাই না, তুমি নিয়ে যাও না, লেট ইট রোল, দেখা যাক না কি হয়। মজার ভাবেই আমরা কথা বলি, সিরিয়াস কথা। এবং মজার ভাবে, মজার হিসেবে যেটা আমরা নিই, বাট দ্যাট ইজ ভেরি সিরিয়াস ভেরি টপিক। সিরিয়াস। ঠিক আছে, সেই ব্যাপারে কথা হবে, দ্যাট ইজ সেক্স। রিসেন্টলি আমি একটা ইনসিডেন্ট দিয়ে শুরু করবো। আমার প্রায় এক্সাক্ট 2 সপ্তাহ আগের গল্প, 2 থেকে 2.5 সপ্তাহ আগের গল্প। ঠিক আছে, একটা মেয়ের সাথে আমি কথা বলছিলাম, ঠিক আছে, অ্যান্ড জিজ্ঞাসা করছিল যে আচ্ছা বলুন তুমি মানে কি নেক্সট কি শিখছো বা কিছু, ঠিক আছে, নেক্সট কি স্কিল শিখছো বা কি নিয়ে স্টাডি করছো। বিকজ আমি তাই বলছিলাম যে সবসময় নিজেকে আপলিফট করা উচিত, আপগ্রেড করা উচিত। সো আমি তখন বললাম যে দুটো জিনিস নিয়ে পড়াশোনা করছি এই মুহূর্তে, দুটো জিনিস নিয়ে খুব বেশি রিসার্চ করছি। প্রথম আমি যেটা বললাম সেখানেই ওয়াজ লাইক, আমি বললাম সেটা হচ্ছে সেক্স। অ্যান্ড শি ওয়াজ লাইক কি সেক্স, ছি, ম্যারেজ সে পেহলে, হিন্দিতে কথা হচ্ছিল, বিয়ের আগে সেক্স নিয়ে কেন রিসার্চ, কি দরকার? ওটা থেকে আসা যায় যে এই জিনিসটা মানে সেক্স জিনিসটা খুব বেশি ট্যাবু সাবজেক্ট, ওয়াই ইজ দ্যাট সো। এবং আমি এটা একটা জিনিস অবশ্যই যাবো, সেকেন্ড প্রশ্ন আমি যেটাতে যাবো সেটা হচ্ছে যে এমন কিছু বলো যেটাতে আমার অডিয়েন্স যেই দেখছে এই এপিসোডটা, সে প্রথম থেকেই একটু লাইট মোডে এবং এই ট্যাবুটাকে মাইন্ড থেকে সরিয়ে এটাকে একদম ওপেনলি নিতে পারে, বিকজ আমরা অনেক কিছু ডিসকাস করবো।
নিশ্চয়ই আমার প্রথমে বলুন, আমার যেটা তুমি যেটা বললে যে লেটস নট টক অ্যাবাউট সেক্স, লেটস টক অ্যাবাউট সেক্সুয়াল এডুকেশন, তাই না? সুতরাং সেক্স বলতেই, সত্যি কথা বলতেই আমাদের মধ্যে ট্যাবু চলেই আসে, এবং যদি আমরা এই 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 শব্দটা বেশিবার ইউজ করি তাহলে হয়তো ইউটিউব চ্যানেলে আমাদের কিন্তু ইয়েলো ডলার দিয়ে দেবে, সুতরাং আমাদের কিন্তু নেমে যাবে, কি বলে বুঝতে পারছো? সুতরাং একদম এই এই শব্দটা আমরা বেশি ইউজ করবো না, লেটস ইউজ এডুকেশন। এডুকেশন। ওকে, তো এই ক্ষেত্রে বলতে চাই, এই যে তুমি যেটা বললে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা, জানো তো? আমরা লজ্জায় কিছু বলতে চাই না, একদম। এবং কিন্তু আমরা সবাই এই নিয়ে খুবই ইন্টারেস্টেড, এক্সাইটেড এবং অ্যাক্টিভ, একদম। সবাই, একদম আমরা যারা আছি সবাই। সবাই, হ্যাঁ। এই অ্যাক্টিভিটিটা যদি উইদাউট প্রপার এডুকেশন আমরা করি তাহলে অনেক অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সো অ্যাক্টিভিটি উইদাউট এডুকেশন লিডস টু অ্যাক্সিডেন্টস। একদম এই অ্যাক্সিডেন্টস এমন অ্যাক্সিডেন্ট হয়ে যায় যেখান থেকে হয়তো ফিরে আসাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, সেখান থেকে আসে ডিপ্রেশন। এবং আমরা দেখেছি যে অনেক অনেক রিলেশনশিপ ভাঙছো, এবং ভেঙে গড়া তো দূরের কথা, তারা দুজনেই কিন্তু এমন পর্যায়ে চলে যাচ্ছে নেক্সট রিলেশনশিপ করাটাও মুশকিল হয়ে যাচ্ছে। এবং দ্যাট ইজ ফ্রম আ সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড। এটা কিন্তু আমি কোনো বলতে পারো যে বন্ধু বান্ধব ইমোশনাল এগুলো কিছু বলছি না, ঠিক আছে? তো এই নিয়ে আজকে যেগুলো আমরা ডিসকাস করব সেগুলো হচ্ছে পুরুষ মানুষদের ধরো তুমি, ধরো আমি, একদম যে প্রবলেমগুলো আমরা ডে টু ডে ফেস করি। একদম হয়তো একটা কম বয়সী ছেলে 14 বছর, সেও একটা এফেক্টে চলছে, তোমার বয়স যা তোমার একটা এফেক্টে চলছে, আমার বয়সটা আমার একটা এফেক্টে চলছে, সবাই কিন্তু কিছু না কিছু ভুগছি। সুতরাং এই বিশাল বড় একটা, মানে বলতে পারো পশ্চিমবঙ্গ বা আমরা যারা বেঙ্গলি স্পিকিং, বিকজ উই আর বেঙ্গলি স্পিকিং পডকাস্ট চ্যানেল, তাই না? সুতরাং তাদের নিয়ে আমি বলছি, আমি ভারতবর্ষ, বিশ্ব, রাশিয়া, যুক্তরাষ্ট্র কিছু বলছি না। তো এদেরকে নিয়ে যদি ভাবো, আমরা যদি প্রত্যেক পুরুষ মানুষদের মধ্যেই একটু সেক্সুয়াল ডিসফাংশন থাকেই, খালি ইরেকটাইল ডিসফাংশন অনেক রকম হতে পারে, তো সবাই আমরা ভুগছি। আর সবাইকার কি এডুকেশন আছে? মানে এডুকেশন আছে তা তো নয়, মোস্ট অফ দ্য পিপল নেই, ইলিটারেট, সেক্সুয়ালি ইলিটারেট, ঠিক আছে? কিন্তু আবার দে আর এক্সাইটেড, দে আর অ্যাক্টিভেটেড, অ্যান্ড দে লিড টু অ্যাক্সিডেন্টস। একদম সুতরাং আমি যেটা বলতে চাই যে প্রথমত এই নিয়ে আমরা অনেক ভুগি, ছেলেরাই বলছে, মহিলাদের বলছিলাম, বিকজ ডিসকাশন ইজ উইথ মেল সেক্সুয়াল ইস্যুস, ইরেকটাইল ডিসফাংশন অ্যান্ড এলস, কারণ তুমি অ্যান্ডোলজিস্ট, রাইট? বিকজ অবভিয়াসলি আমি তো মহিলাদের ব্যাপারটা আমরা দেখি না, আমরা ছেলেদের ব্যাপার নেই, ডে টু ডে আমরা চিকিৎসা করি, যেটা চিকিৎসার মধ্যে চলে আসছে। অ্যান্ড দিস ইজ নট ফান। বেসিক্যালি আমরা ফানিলি কথা বলছি বটেই, কিন্তু যার ধরো এই প্রবলেমটা হচ্ছে ইজ ভেরি ডিসস্যাটিসফাইড, ইজ ভেরি ডিপ্রেসড, অবশ্যই অ্যান্ড ফর হিম লাইফ হ্যাজ কাম টু আ জিরো। ধরো একটা ছেলে ব্রেকআপ হয়ে গেছে, ব্রেকআপের পরে হি ফিলস দ্যাট তার পারফরমেন্স আর করতেই পারছে না, তুমি বুঝতে পারছো তো? ব্রেকআপের পরে পারফরমেন্স ইস্যু হয়। দেখো এবার আমি তোমাকে প্রশ্নে আসছি যে আমাদের ছেলেদের মেন, আমি যা পেশেন্টদের ধরো পাচ্ছি, তাদের যারা অ্যান্ড্রোলজি পেশেন্টরা আসছেন, তুমি জিজ্ঞেস করতে পারো যে প্রবীর বাসু আপনার কাছে কোন পেশেন্টরা বেশি আসছে, হ্যাঁ, মানে ডেফিনেটলি আমার একটা লিস্টেড প্রবলেম নিয়ে আসছে, একদম ঠিক আছে? হ্যাঁ। প্রথমেই তো সে বলবে না আমি মশাই 14 বছর ধরে আমার ব্যাড হ্যাবিট ছিল, সে কেউ বলবে না, প্রথমে বলবে যে না, মিসমাস্টার্স যাই হোক, হ্যাঁ। তো সে কি বলবে, ডাক্তারবাবু আমি আমার একজন গার্লফ্রেন্ড আছে, বা আমার পার্টনার আছে, বা আমার ওয়াইফ আছে, আমি সামহাও আমার 4 বছর বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হচ্ছে না, আমার পার্টনার খুব একটা খুশি নয়। তারপরে তাকে জিজ্ঞেস করে 4 বছর তো হয়েছে, বিয়ে শাদী হয়েছে, প্রপার জেনারেল সেক্স হয়েছে? না ডাক্তারবাবু। কেন হয়নি? আমার একটু প্রবলেম হচ্ছে। এই নিয়েই কিন্তু ম্যাক্সিমাম শুরু হয়, শুরুটাই ভাবে যাবে। এইভাবে শুরু হয়। কেউ দেখো ভাই, আমি একটা ছেলে, তুমি ডাক্তার ছেলে, তোমার কাছে গিয়ে আমি প্রথমেই বলবো না আমার ডাক্তারবাবু আমার হচ্ছে না, সেটা আমার হয় না, এবং সেটার জন্য বুকের পাটা লাগে। আমি এটা সবসময় বলি, হ্যাঁ, একটা ছেলের কাছে গিয়ে ছেলে বলা যে মশাই আমার হচ্ছে না, সেটা আমাদের মেল ইগো, আলফা ইগো, যাই বলো থাকো, এটা কিন্তু সত্যি কথা, সবাইকারই আমাদের মধ্যে, যে কোনো ছেলেদের মধ্যেই আছে। আমি একজন ডাক্তারবাবুর কাছে এসেছি কারণ আমার পার্টনার বলুক, সে আমায় বলেছে না তুমি দেখাও, না আমি তোমাকে ছেড়ে চলে যাবো। আচ্ছা, কি আমি মনে করছি যে আমার জীবনটাই দুর্বিষহ হয়ে যাচ্ছে, ভেরি ডিফিকাল্ট।
4 বছর হয়ে গেছে, ওদিক থেকে চাপ আসছে, এদিক থেকে চাপ আসছে, এ গাল দিচ্ছে, ও গাল দিচ্ছে, অফিসে গিয়ে বসের গাল খাচ্ছি, বাসের টামে গিয়ে কন্ডাক্টর গাল দিচ্ছে, গোটা দিনটা কালকে সবাইকে গালি দিয়ে যাচ্ছে, দাদা আমি আর কি করছি, তাই না? তো এই নিয়ে শুরু হচ্ছে, সে বলছে ডাক্তারবাবু আমার 4 বছর বিয়ে হয়ে গেছে, কিন্তু এখন বাচ্চা টাচ্চা আসছে না, সবার কাছে চাপ আসছে। আমি বললাম যে কি প্রবলেম, আমার পারফর্ম হচ্ছে না। তখন আমি জিজ্ঞেস করলাম ভেজাইনাল সেক্স হয়েছে, না আমি পারিনি, কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ ডাক্তারবাবু আমার শীঘ্রপতন হচ্ছে, আমার আর্লি ইজাকুলেশন হয়ে যাচ্ছে। দিস ইজ আ বেটার ওয়ে অফ টেলিং যে আমার ইরেকশন হচ্ছে না। এবার আমি আসছি, ম্যাক্সিমাম পেশেন্ট আমাদের কাছে আসে উইথ আর্লি ইজাকুলেশন নিয়ে বা প্রিম্যাচুর ইজাকুলেশন নিয়ে। সে বলছে ডাক্তারবাবু আমি প্রিম্যাচুর ছিলাম, শীঘ্র পতনে ভুগছি। এবার দেখো সেখান থেকে আমি কি জিজ্ঞেস করছি, আমি জিজ্ঞেস করছি আচ্ছা আপনার কি ইরেকশন ঠিকঠাক হয়? এবার ইরেকশন যখন ঠিকঠাক হয়, যেমন না আমার বেশিক্ষণ ক্ষণস্থায়ী, ঠিক আছে। সুতরাং দেখছো তো পুরো গেমটা কিভাবে চেঞ্জ হচ্ছে। একজন পেশেন্ট এসছে, আমার 4 বছর বিয়ে হয়েছে, বাচ্চা টাচ্চা হচ্ছে না, সেখান থেকে চলে গেল না আমার পারফরমেন্স হচ্ছে না, সেখান থেকে চলে গেল আমার প্রিম্যাচুর ইজাকুলেশন হচ্ছে, সেখান থেকে গেলে ইরেকশন হচ্ছে। তখন আমি বলছি আচ্ছা আপনি কি 4 বছর সেক্স হয়নি তেমনভাবে বুঝতে পারছি, কিন্তু ম্যাস্টারবেশন হয়েছে? না ডাক্তার ম্যাস্টারবেশন তো হয়েছে। ম্যাস্টারবেশন ইরেকশন হচ্ছে? ইরেকশন হচ্ছে। তা আমার সে কিন্তু ইরেকশনও ঠিকঠাক হচ্ছে, এটা নয় তারা পুরোপুরি ইরেকটাইল ডিসফাংশনও নয়, রাইট। ঘুরে তাহলে কোথায় চলে আসে? তখন আমি বলছি আচ্ছা তারা কি মনে হচ্ছে যে আপনার যখন ওয়াইফে বা পার্টনার বা গার্লফ্রেন্ডের সাথে যখন আপনি কাছে আসছেন তখন কিছু একটা ভয় লাগছে যে পারছি না, হয় না, পারফরমেন্স অ্যাংজাইটি হচ্ছে। তাহলে ব্যাপারটা ঘুরে কোথায় চলে গেল? পারফরমেন্স অ্যাংজাইটি বেড়ে। এবার পেশেন্ট সে একজন পেশেন্টই নয়, সে একজন আমার তোমার মতোই নর্মাল পুরুষ মানুষ। আমরা কি পরীক্ষা অঙ্ক পরীক্ষায় সবসময় পারফরমেন্স অ্যাংজাইটি হতো, তোমার হতো না? তোমার হয়তো অন্য সাবজেক্টে হতো, তাই না? আমি আজকে ডাক্তার কেন অঙ্ক পরীক্ষাতে পারফরমেন্স অ্যাংজাইটি গল্প আছে। তো পারফরমেন্স অ্যাংজাইটিতে সে এলো। সুতরাং এত কিছু জিনিস তার মনে কিন্তু অন্যরকম। সে গুগল দেখছে, চ্যাট জিপিটি দেখছে, সে বলছে ও মা চ্যাট জিপিটি আমার এই প্রবলেমগুলো হচ্ছে কি করতে হয়, সে কিন্তু চ্যাট জিপিটির মতো বলছে। আর গুগলে দেখছে কি, গুগলে সার্চ করছে এই হচ্ছে, তাহলে এইগুলো দেখছে সে, ও মা টেস্টিকুলার ক্যান্সার হতে পারে, স্যার ডাক্তারবাবু আমাকে ক্যান্সার হতে পারে, এইভাবে। এখন প্রথমে ভয়, লোকের ব্যাপারটা যে আসল জিনিসটাই তার মাথায় নেই, কিসে ভুগছি। আজকে আমি বুক জ্বালায় ভুগছি, তাহলে আমার গ্যাসের প্রবলেম হচ্ছে, আমি গ্যাসের ওষুধ খাচ্ছি। আমার এই প্রবলেমটা হচ্ছে আমি কিসের জন্য ভুগছি তাই আমি জানি না, সেইটা নিয়ে আমি গুমড়ে গুমড়ে ভুগছি। কাকে জিজ্ঞেস করবো? আমি যদি এই জিনিসটা আমি বন্ধুদের, তুমি ধরো আমার প্রতিবেশী, তোমাকে জিজ্ঞেস করবো, প্রতিবেশী খিল্লি করবে। অফিসে যাবো, অফিসে গিয়ে বলবো, সবাই মিলে হাসাহাসি করবে। তাই কাকে বলবো? বাবা মাকে তো বলার লজ্জা, বউকে তো বললে এমনি গাল দিচ্ছে, বউকে আর আমি কি বলবো, তোমার সাথে পাচ্ছি না। শ্বশুর শাশুড়িকে বলে তো এমনি ঝাঁটা পেটা করবে, মানে কোনো প্রশ্নই ওঠে না। প্রশ্নই ওঠে না। আসলে বলবোটা কাকে? একদম। এবার বললে আমাকে চ্যাট জিপিটি আছে, সে তো বুঝতে, সে তো মেকানিক্যাল, সে আমি যা বলছি সে তার উত্তর দিচ্ছে। গুগলে আমি যা সার্চ করছি সে গুগল দিচ্ছে। তাহলে বুঝতে পারছি এই যে এডুকেশনের কতটা অভাব। একদম। সেটার জন্য রিসেন্টলি এসে তাও যদিও সেটা অনেকটা অ্যাডভান্স, কিন্তু সেটার জন্য আজকে আমি বারুইপুরে যাচ্ছি, বারুইপুরে গিয়ে ট্রেনে ঝুলতে ঝুলতে দেখলাম ও মা ওইখানে একটা দেওয়া নম্বর চলি, তাহলে যাই ওখানে। আমি তো কাউকে কিছু বলতে পারছি না, গেলাম বা বা ওই বলে না ওই শিয়ালদা টয়লেটের উপর একটা নম্বর দেওয়া আছে, হ্যাঁ ম্যাক্সিমাম টয়লেট জায়গাটাতেই রাখা থাকে। এটাও আছে এটাও আছে, দুটোই নাম্বার দেওয়া, না এটা কারণও আছে, তার চিকিৎসারও দেওয়া আছে। সেখানে গিয়ে এবার আমি স্নেক অয়েল ইউজ করছি কি অয়েল ইউজ করছি আমি নিজেও জানি না, খুব করে তেল মাখছি। এবার তেলের মধ্যে যে স্টেরয়েড আছে সেটাও আমি জানতাম না, ঠিক আছে। এবার এবার সবাই তো আর জিমে গিয়ে স্টেরয়েড মারছে না, কেউ তো এই স্নেক অয়েলও লাগিয়ে যাচ্ছে, স্নেক অয়েলের মধ্যেও তো স্টেরয়েড থাকতে পারে। এবার কি হলো তুমি বুঝতে পারছো, এই 4 বছর ধরে সে বাচ্চা হচ্ছে না, সে স্নেক অয়েল হয়তো ইরেকশন হলো, কিন্তু তারপরে দেখো স্টেরয়েডের জন্য তার শুক্রাণু লেভেলও কমে যাচ্ছে। তাহলে গল্পটা কোথায় থেকে কোথায় ঘুরছে? এবার তার ইনফার্টিলিটি চলে আসছে, বিকজ ইউ আর ইউজিং এক্সোজিনিয়াস স্টেরয়েডস। এবং সে তো জানে না সে কি তেল মাখছে, সেও নিজেই জানে না, তার কি ইনগ্রেডিয়েন্টস সেও জানে না, কারণ তার কাছে কোনো সোর্স অফ ইনফরমেশন নেই। তারপর প্রপার সোর্স অফ ইনফরমেশন, প্রপার সোর্স অফ ইনফরমেশন কি ওই ট্রেনের মধ্যে একটা নম্বর লেখা, তার কাছে গিয়ে অবভিয়াসলি কোয়াকেরি, সেটাই গিয়ে, কারণ আমি তো কারোর কাছে যেতে চাইছি না, কোনো হসপিটালে গিয়ে কি বলবো আমার সেক্সের প্রবলেম আছে, সে তো বলতে পারবো না রিসেপশনিস্টে কম পয়সা সিস্টেমে মেয়েকে কি হ্যাঁ করে হাসবে, তাহলে আমার পক্ষে ওই নম্বরটাই। তাহলে এই যে জিনিস আমি জানি না, কার কাছে যাব, কাকে আমি ডিসকাস করব, কি প্রবলেম হচ্ছে সেটা ডিসকাস করবো, সেটাই আমরা জানি না। একদম। সেইটার জন্য এডুকেশন দরকার।
আবার বলছি, দো উই আর টকিং ইন আ ফানি টোন, ইট ইজ নট আ ফান অ্যাট অল। যে ভুগছে সে জানে তার কত কষ্ট হয়ে যাচ্ছে, সে দিনের দিন পরে সে কাঁদতেও পাচ্ছে না, কার কাছে গিয়ে কাঁদবে? তা প্রবলেম হচ্ছে কাঁদতেও পারছে না, ও সে কিছু করতেও পারছে না, আর ভুল জায়গায় গেলে আরো গন্ডগোলে যাচ্ছে, সে তো ট্র্যাপেই পড়েই যাচ্ছে। মানে ইভেন একটা যে বেসিক ডিসকাশন হয়, মানে আমি এটা জাস্ট রিসার্চ যখন করছিলাম জিনিসটা দেখলাম যে ইভেন মানে অনেকজনের সাথে যে কথাও বলেছি, ঠিক আছে, আমার ফ্রেন্ডসদের সার্কেলে অনেকজনকে অনেক প্রশ্নও নিয়েছি যে তারা কি জিনিস জানতে চাইছে বা কিছু। আমি কিন্তু সেখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে ইভেন মেয়েদের ক্ষেত্রে যেটা হয় অ্যাটলিস্ট ও কিন্তু মায়ের সাথে তাও ডিসকাস করে। মেয়েদের মায়ের সাথে ডিসকাস করে, বন্ধুদের সাথে ডিসকাস করে। মেয়েরা ফোন করে করে রাত্রির বেলা তার বান্ধবীর সাথে ডিসকাস করবে যে দেখো না, শোনো না, আমার এই প্রবলেম হচ্ছে, তোমার কি এটা হচ্ছে? বলে হ্যাঁ আমারও হচ্ছে। ঠিক আছে, তুমি তাহলে অমুকে, তারও কি, তার মারও কি হচ্ছে? বউদের মধ্যে যা হয় কি মেয়েদের মধ্যে যায়, যে ছেলেদের মধ্যে হবে? তুমি ফোন করে জিজ্ঞেস করবে? আমি যদি তোমার বন্ধু হই, বেস্ট ফ্রেন্ডও হই, তুমি জিজ্ঞেস করবে রাত্রির বেলা, নরমালি হয় না, তুমি বাসু আমার এটা হচ্ছে, কি করা যায় বলো তো? কেউ করবে না। কারণ এটা মেল ইগো, নর্মাল মেল ইগো, মেল ইগো ইজ নর্মাল। কারণ আছে, মানে ইভেন আমাদের এটা একটা খিল্লির টপিক, ঠিক আছে, এ ভাই ছোট হয় এটা আমাদের, এ ভাই একদম দূরে থাকবে, বা সামথিং লাইক দ্যাট। আমি এক্সাক্ট ওয়ার্ডস গুলো এখানে ইউজ করছি না, যে দেখছে সে জানে যে কি ওয়ার্ড বুঝতে পারি, সবকিছু করলে আবার ইয়েলো ডলার সাইন চলে আসে। সো এই এটা খিল্লি হয় লিটারালি। এবার এই খিল্লিতে আমার যদি লিটারালি সে প্রবলেম থেকেও যায়, হয়তো প্রবলেম নেই বা হয়তো প্রবলেম আছে, বা হয়তো আমার মনে হচ্ছে যে না আমার তো বেস্ট ফ্রেন্ড, একে আমি ডিসকাস করতে হবে, তার আগে তো সেই খিল্লিটা অলরেডি হয়ে গেছে, শেষ। আর সে তো একবার যেই আমি একটা দুঃখ পাবো, ধরো গার্লফ্রেন্ডের কাছে গিয়ে আমি পারফর্ম করতে পারছি না, আমি দুঃখ পেলাম, গার্লফ্রেন্ড দুটো কথা আমার শোনালো, বুঝলে তোমার তো হয় না, তুমি কি করতে এসছো, এই জিনিসটা আমার মাথায় সবসময় হিট করছে। দ্বিতীয়বারই ফেল করছি, ব্যাস আমার আর হবে না, এবারে কিছুতেই হবে না, আবার হলেও হবে না। সেই যে জিনিসটা, সেই যে দুঃখটা যে কত বড়, এবং কার সাথে ডিসকাস করবো সেটাই তো ডিসকাস করতে পারছি না। যে ট্রিটমেন্ট নিচ্ছি তার সাইড এফেক্টটা আমি ভুগছি। এবার আমি ভাইগ্রা, এমন তোমায় বলছি, এমন আমি পেশেন্ট পেয়েছি, তারা ওই বন্ধুদের মধ্যে হয় না, সেটা ভাইগ্রা নিয়ে নেয়। ঠিক আছে, আচ্ছা আমি 100 নিয়েছি জানিস তো, আমার ওকে 100 নিয়েছি, আমাকে 200 নিতে হবে, কারণ গার্লফ্রেন্ড তো সেম, দুজনের গার্লফ্রেন্ড সেম গার্লফ্রেন্ড, ও 100 পারফর্ম করেছে, আমাকে 200 দিয়ে করতে হবে। হয়েছে, সত্যি কথা, হাস্য, এটা হয়েছে। সে 200 নিচ্ছে, সে 300 নিচ্ছে, সে 400 নিচ্ছে, তারপরে বলে ডাক্তারবাবু আমার তো এবার ওষুধ খেয়ে সেক্স করতে গিয়ে মাথা গরম হয়ে যাচ্ছে, মুখ লাল হয়ে যাচ্ছে, আমাকে আমার গার্লফ্রেন্ড বলছে আমার কি হলো, হার্ট অ্যাটাক হচ্ছে, বুকে ব্যথা হচ্ছে। তাহলে বুঝতে পারতে ইয়াস, ইটস নট ভাইগ্রা ইজ আ ব্যাড মেডিসিন, ইটস বিকজ ইট হ্যাজ বিন অ্যাবিউজড। এই বিচ্ছিন্নভাবে অ্যাবিউজড। 50 মিলিগ্রাম 25 মিলিগ্রাম থেকে শুরু হওয়া। আমার বন্ধু বলেছে অমুক গার্লফ্রেন্ডের সাথে 100 খেয়েছে, আমাকে তো আরো বেশি করতে হবে, আমি 200 খেলাম, পরের দিন 400 খেলাম, এবার তো বাড়ছে, তারপরেই তো ব্যাস হয়ে গেল। এবার বলছি ভাইগ্রাটা খারাপ, ভাইগ্রা আমি আর ভাইগ্রা খাবো না, ভাইগ্রা ডাক্তার ভাইগ্রা দেবেন না, আমার বন্ধু ভাইগ্রা খেয়ে আমার বুক ব্যথা হয়েছিল, হাসপাতালে ভর্তি হয়েছিল। কি হয়েছিল আদৌ কি সে এখন ডাক্তারকে জিজ্ঞেস করেছিল? এখন আর একটা ব্যাপার, আমি একটা কেমিস্ট কাউন্টারে গেলাম, এবার তাকে তো যদি বলি এটা ভাইগ্রা দাও, সে আবার কোনো 25 দেবে না, কারণ সে জানে 25-এ কাজ করবে না, তাহলে কেউ পাশের দোকানে গিয়ে যাবে, সে 100ই দেবে। এবার 100 খেয়ে তো মজা, গার্লফ্রেন্ড বলছে তোমার তো 8 ঘন্টা, এবার আরো 40 মিনিট দাও, সে তো আরো ভালো। তাহলে বুঝতে হবে, উইদাউট এনি ফর্ম অফ, বলতে পারো রেগুলেশন, এনি ফর্ম অফ সুপারভিশন, একজন কম বয়সী ছেলে এরকম ওষুধ খেয়ে তার জীবনটাকে নষ্ট করছে। তাই দুটো আমি সিনারিও বললাম, একটা হচ্ছে এই যে একটা পুরুষ মানুষ এলো, 4 বছর ধরে বাচ্চা হচ্ছে না, তার কোথায় গিয়ে গেল। আর সেকেন্ড হচ্ছে একটা কম বয়সী ছেলে, তার প্রথমেই বুঝে গেল যে তার ভাইয়েরা কোনোদিনও জীবনে কাজ করবে না, ডাক্তারবাবু আমার তো জীবন শেষ। আর জীবনটা তো নিজে শেষ করেছো, জীবন কি তোমার শেষ করেছে? তাই না? একদম। দ্যাটস ওয়াই এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, ভাইগ্রার এই জীবন শেষে যখন কথা বললাম, সেখান থেকে জাস্ট আমার একটা প্রশ্ন মাথায় এলো যে যদি মনে করো এরকম ভাইগ্রা ওভার ইউসেজের ফলে প্রবলেম হয়েছে, প্রথমত হচ্ছে কি প্রবলেম হয়, যেটা তো তুমি একটা, আমার যেটা মনে হচ্ছে যে হার্টের বা কিছু ভাইগ্রা বেসিক্যালি যখন তৈরি হয়, ওটা বেসিক্যালি হার্টের লোকজন, এই আমেরিকায় ফাইজার কোম্পানি একটা হার্টের মেডিসিন তৈরি করতে চেয়েছিল, যাতে যাদের হার্ট অ্যাটাক হচ্ছে, যাদের ব্লাড ভেসেলটা বাড়ায়, তাদের যাদেরকে দিচ্ছে তারাই দেখছি ইরেকশন ভালো শক্ত হয়ে যাচ্ছে, সবাই এসে কি ওষুধ দিলেন মশাই, আরো দিন, হার্ট তো হলো আমার, এটাও হলো। তখন থেকেই এলো যে খালি হার্টের ব্লাড ফ্লো বাড়ায় না, পেনাইল ব্লাড ফ্লো বাড়ায়, সেখান থেকে ভায়াগ্রাটা এলো। সুতরাং ভায়াগ্রা ইজ বেসিক্যালি কার্ডিও মেডিসিন, যেটা সাইড এফেক্টের জন্য ওটা আমরা অ্যান্ড্রো মেডিসিন হিসেবে ইউজ করছি।
PDE5 ইনহিবিটরস। আমি শুনেছিলাম যে ওটা বোধহয় যে কোম্পানি স্টার্ট করেছিল ভাই, ও বোধহয় তারপরে ওটা সব রিটার্নও করতে চেয়েছিল, বাট দেন যখন এই পেশেন্টরা বলছে মশাই রিট আমরা দেবো না, এই ভালো আছি, আমাদের তো জীবনই শেষ হয়ে গেছিল, আপনার তো জীবন হয়ে দিয়ে দিলেন, আরো মেডিসিন দিন, তোকে ফাইজার কোম্পানি বলে না ওইটা না, হার্টের জন্য তো অনেক পেশেন্ট হবে, এটা তো খুব ভালো, তাই জন্য ফাইজার বুম হয়ে গেল, স্টক গুলো বেড়ে গেল। তো না, তার মানে কি এই গল্পটা বলার অর্থ হচ্ছে বেসিক্যালি এটা আপনার হার্টের ওপরও কাজ করবে, তো ওভার ইউজ করবেন না। আপনার মানে একটা 20 বছরের ছেলে, একটা 60 বছরের ছেলে, দুটোর মধ্যে দুজনের হার্ট প্রবলেম ডিফারেন্ট। এর একদম হার্ট তো পুরো চাঙ্গা, এ তো পুরো ঘোড়ার মধ্যে দৌড়াচ্ছে, কিন্তু ঘোড়ার মধ্যে দৌড়াচ্ছে বারবার যদি আমি বাড়ি মারি, সে ঘোড়াকে বাড়ি মারতে মারতেও তো ওই উইপিং এর টায়ার্ড হাউস হয়ে যাবে, তখন তো হার্টটাও ঠিকঠাক চলবে না, নিচেও চলবে না, ওপরও চলবে না, তো জীবনটাই তো শেষ। সুতরাং আবার বলছি, এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি বলছি না PDE5 ইনহিবিটর ফার্মাকোলজি পড়তে ভায়াগ্রা খাওয়ার আগে, কিন্তু অবভিয়াসলি সেটা একটা সুপারভিশনের মধ্যে চলাটাই উচিত। সো ওটিসি নয়, প্যারাসিটামল ওটিসি, কিন্তু ওটিসি ওভার দ্য কাউন্টার মেডিসিন। আমি দোকানে গেলে একটা প্যারাসিটামল দাও, একটা ক্রোসিন দিয়ে দিল, সেটা ঠিক আছে, কিন্তু ভায়াগ্রা দাও ওইভাবে আমরা যেন ইউজ না করি, সেটা ইম্পর্টেন্ট। শিলাজিতের খুব বেশি শিলাজিৎ শিলাজিৎ বেসিক্যালি কি, শিলাজিৎ, অশ্বগন্ধা, গোকসুরা, দিস আর প্রিমিটিভ আমাদের ইন্ডিয়ান মেডিসিনস, ঠিক আছে, এগুলো দিস আর ভেরি গুড মেডিসিনসও না, দে আর বেসিক্যালি সাপ্লিমেন্টস। এটা কি করছে এগুলো, দেখো ব্যাপার হচ্ছে গিয়ে এই ইরেকটাইল ডিসফাংশন ওপর এটা কিন্তু অনেক কারণ আছে। একটা হচ্ছে হরমোনাল কারণ, মোস্ট ইম্পর্টেন্ট সাইকোলজিক্যাল, পারফরমেন্স অ্যাংজাইটি। আমার 3বার গার্লফ্রেন্ডের কাছে গিয়ে 3বারই ফেল, গার্লফ্রেন্ড তো তুমুল মানে কাঁচা গালি দিচ্ছে, এবার জানি চতুর্থবার যদি যাই তাহলে তো মানে চর্চাপও মারবে, আমার এমনি তো হবে না, Right. এমনি তো হবে না, তাই না? সো আমার পারফরমেন্স অ্যাংজাইটি আছে, এটাকে একটা সাইকোলজিক্যাল কজ অফ ইরেকটাইল ডিসফাংশন, মোস্ট কমন কজ। 90% কম বয়সী ছেলে আজকে যদি আসে আমার হচ্ছে না, দ্যাট ইজ সাইকোলজিক্যাল কজ, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে হরমোনাল ইস্যুস, টেস্টোস্টেরন। এবার খালি টেস্টোস্টেরন নয়, আমরা খালি টেস্টোস্টেরনই বলি। আমরা জিমে যাচ্ছি, আমার জিম ট্রেনার বলছে আরে ভাই একটু মাসল তৈরি করতে হবে, যাচ্ছ বাইসেপ মারছো, বাড়িতে গিয়ে তো সেই টিংটিংয়ে ওই হয় না, ওই টিকটিকির ল্যাজ হয়ে যাচ্ছে, তাহলে তোমার টেস্টোস্টেরন মারছো, টেস্টোস্টেরন কম আছে, টেস্টোস্টেরন। কিন্তু ইরেকটাইল ফাংশন নট অনলি টেস্টোস্টেরন, অনেক হরমোনস আছে এর মধ্যে। আমার ঘুম কেমন হচ্ছে, মেলাটোনিন, আমার ইচ্ছে কেমন জাগছে, আমার গাট হেলথ কেমন আছে, আমার রাত্রিবেলা যদি ওই বাড়ি ফেরবার সময় পেট ঠাই হয়ে যাচ্ছে, রুটি খেলাম ভাত খেলাম পাচ্ছি না, তার মানে আমার গাট হেলথ খারাপ, আমার সেরোটোনিন একটু ভালো করে সিক্রিশন হচ্ছে না। এই যে এত কিছু হরমোনাল এফেক্ট, এটা আমার ইরেকটাইল ফাংশনের উপর প্রভাব ফেলছে। এবং শিলাজিৎ করছে কি, গোকসুরা করছে কি, এই যে গাট বায়ো বলো কি তোমার হরমোনাল মিলিউ বলো, সবকিছুর উপর একটা কামিং ইনফ্লুয়েন্স। কর্টিজল, ফাইট অফ ফ্লাইট বলা হয় না, যদি আমার মাথা সবসময় থাকে আমার গার্লফ্রেন্ড এবার ডান গালে চর মারবে, তাহলে তো আমি কোনোদিনও ইরেক্ট হবই না। তাহলে কি আমি সবসময় হাই অ্যাংজাইটি স্টেটে ভুগছি, আমার কর্টিজল লেভেল তো পুরো একদম মানে ছাদে পৌঁছে গেছে। তাহলে তার মানে কি এইগুলোকে কামিং ইনফ্লুয়েন্স করার জন্য হচ্ছে এই সব হার্বাল ফর্মস বেসিক্যালি কাম করে, আস্তে আস্তে লিবিডো বাড়ায়, ঠিক আছে, অ্যান্ড উইদাউট এনি সাইড এফেক্টস। কিন্তু সময় দিতে হবে। মশাই আমার কালকে গার্লফ্রেন্ডের সাথে ব্লাইন্ড ডেট আছে, ওই আমি একটু টামলার বা ওইখানে আমি করেছি, আমি গোকসুরা খাবো, আমি জিলাজিৎ খাবো, কোনোদিনও কাজ করবে না, অসম্ভব। ইট উইল টেক ইউর টাইম। মানে ইনস্ট্যান্টের জন্য ইউ হ্যাভ টু গো টু PDE5 ইনহিবিটরস। সেটার জন্য অবভিয়াসলি আমি ওটিসি করবো না, সেটার জন্য আমি একটা অ্যানালয়েডের কাছে যাবো, সুচিকিৎসা নেবো। প্রবলেম হতেই পারে, সবাইকার মধ্যেই তো প্রবলেম, তো বলছে প্রত্যেকটা বাঙালির মধ্যে ছেলের মধ্যে প্রবলেম হয়, হয়তো 8 out of 10 এর মধ্যে আছে, দুজন হয়তো একদম আলফা মেল, আমি মানছি, হতেই পারে। কিন্তু বাকিদের যেটা প্রবলেম আছে সেটা আমি নিজের মধ্যে গুমড়ে না রেখে একটা অ্যানালয়েডের কাছে যাই, গিয়ে আমি কথা বলি যে ডাক্তারবাবু এই প্রবলেমটা হচ্ছে, আমি কি নিতে পারি? আমি তো গুগল পড়েই এসছি, আমি যখন যাচ্ছি আমার ChatGPT গুগল সব পড়া আছে, কিন্তু সেটা যে আমি প্রয়োগ করব সেটা একটা এক্সপার্টের সাথে কথা বলে প্রয়োগ করাটা উচিত। মানে ব্লাইন্ড ডেটে যাওয়ার আগেও যদি কালকে যদি ডেট থাকে, আজকে তুমি একবার গিয়ে ওটিসি করে ভায়াগ্রা খেয়ে নেবো, তারপরে 200 300 400 করে মারবো, তারপরে গেল, সে কিছুই দাঁড়াচ্ছে না, সে উঠে দাঁড়াতেই পারছে না, তার আগে একটা অ্যান্ড্রয়েডের সাথে দেখা করে নেওয়া উচিত। ফাইন। এবার আমি আসি, কিছুক্ষণ আগে ব্যাড হ্যাবিটসের কথা বলছিল তুমি, ঠিক আছে, যেটাকে বলে হস্তমৈথুন, ঠিক আছে। এটা নিয়ে প্রচুর কনসেপশন রয়েছে, অনেক মিথ রয়েছে, ঠিক ভুল ব্যাড
গুড, আমাকে এই বিষয়টা একটু প্লিজ বলো, বিকজ এটা এটা আমার দর্শকেরই মানে আমার এটা কিন্তু একটা বড় ব্যাপার। এটাতে কিন্তু মানে ট্রেডিং অন কি বল ডাবল এজেড সোর্ডের মতন, মানে একটু এদিক ওদিক হলেই কিন্তু তরোয়াল কেটে দেবে। সাবস্ক্রাইবার বন্ধুরা যারা আছেন তারা তো শুনছেনই এবং তাদের মা বাবাও শুনছেন। সুতরাং যদি আমি বলি মস্ত মোচন ভালো, মা বাবারা কিন্তু লিঙ্কে লিখে দেবে ও মা ডাক্তারবাবু কি বাজে ডাক্তারবাবু। হয়েছে হয়েছে, আমি বলেছি, আমি একটা পডকাস্টে বলেছি না ঠিক আছে মস্ত মোচন সপ্তাহে একবার করা উচিত। তারপরে কমেন্টে বলবো ও মা ডাক্তারবাবু, এটা ঠিক, ঠিক। ডাক্তারবাবু না, ইট ইজ আরেকটা জায়গা হয়েছিল। তো এটা ডাক্তারবাবু হলো কি বাজে ডাক্তারবাবু, হ্যাঁ আমাদের ছেলেদের এইসব শেখাচ্ছে। দেখুন সত্যি কথা বলতে কি, এটারও মানে এটা যদি আমি কিভাবে বলবো, এখন আমাদের ডিসকাশনটাই এমন, এক্সাম্পল গুলো একটু হাস্যস্কর হয়ে যায়। কিন্তু প্লিজ বল। আচ্ছা, একজন মা হ্যাঁ। বুকের দুধ খাওয়াচ্ছে বাচ্চাকে, কিছুদিন যদি সে মা বুকের দুধ বন্ধ রাখে, বাচ্চা যদি না খায় ফর সাম রিজন অফ দেওয়া, অসুখ হয়েছে, ভর্তি হয়েছে বা কিছু হয়েছে, তাহলে ব্রেস্ট মিল্ক তো একটু ড্রিপ করবেই। ঠিক আছে, আমার কাছে পেশেন্টরা আসছে 14 বছর 15 বছর, তাদের বন্ধুদের মধ্যে ডিসকাশন হয়েছে আমরা সব নো ফ্যাপ করবো। হলো 14-15 বছর বয়স। 14-15 বছর নো ফ্যাপ। আচ্ছা, 1 মিনিট, ডাক্তারের কাছে যায় মানে আই মিন আমার কাছে 12 বছর ছেলে এসছে, দুটো বন্ধুরা এসছে, কারণ আমরা বলছেন ডাক্তারবাবু আমরা একটু আপনার সাথে ডিসকাস করতে চাই, বাবা মাকে নিয়ে আসতে চাই না, না তোমাকে বাবা মাকে নিয়ে আসতে হবে, কিছু করার নেই, বিকজ ইউ আর অ্যান অ্যাডোলসেন্ট, এখনো তোমার বয়স হয়নি। তারপর সে বাবা মাকে নিয়ে এসছে, ঠিক আছে, অলওয়েজ বাবা মা নিয়ে এলো। এবার বলছে ডাক্তারবাবু আবার বন্ধুদের মধ্যে আমরা ডিসকাশন করি নো ফ্যাপ, নো ফ্যাপ মানে 14 বছরে নো ফ্যাপ, মানে আমি যে ছোটবেলায় 14 বছরে তো আদৌ আমি ওই ওই এটা ওই মানে আমার পর না একটা জেনিটালিয়া ছেলেদের আছে আর মেয়েদের জেনিটালিয়া নেই, এইটুকুই আমাদের ছোটবেলায় আমরা একদমই জানতাম। তাই। নো ফ্যাপ কালচার কি সেটাই জানতাম না। কিন্তু আমার নাইট ফলস হয়ে যাচ্ছে, আমি খুব দুঃখ পাচ্ছি এখন বাড়িতে, কি করব কি করব। মা বলছে যে ডাক্তারবাবু ও তো সবসময় আমি জানি না কেন ও আর বাড়ির ঘর থেকে বেরোতেই চায় না, দরজা বন্ধ করে রাখে, পড়াশুনো করে বলে 14 বছর, কিন্তু 17-18 বছরে নয়, ঠিক আছে। ওটাই ও শোনা ভালো লাগছে। তার মানে কি ওই ছেলেটা এর মধ্যেই অবভিয়াসলি না এখনকার দিনে, বিকজ ইন্টারনেটের জামানা হতে পারে, সবাই ইনস্টাগ্রাম দেখছে, সবাই রিলস দেখছে, সবাই ফেসবুক দেখছে, তো আটকানো যায় না। এবং বাচ্চারাও কিন্তু ভেরি এডুকেটেড, এটা বলছি না সবাই খারাপ। আমি ওটাই আমি অ্যাপ্রিসিয়েট করছি যে মাস্টারবেশন মোটামুটি বা এই পার্টিকুলার জিনিসটা কিন্তু ছোটবেলা থেকে শুরু হয়, ক্লাস 7-8 বা ওইরকম টাইম থেকে এই শুরু হয়। কেন আমি তো বলি আমাদের টাইমে হয়েছে। এবং এবং অনেক, এবং এরপর থেকে আমি আসছি এই যে ম্যাস্টারবেশন হ্যাবিট গুলো কত খারাপ হতে পারে। ফর এক্সাম্পল, আচ্ছা আমি এটা পরে বলছি, এই 14 বছর এটা আমি এটা নাইট ফলস নিয়ে বলতে যাচ্ছিলাম, সামটাইম ডিউরিং ডিসকাশন উইল টক অ্যাবাউট ইট। তো একটা ছেলে, বাচ্চা ছেলে, সে তখন বলছে যে তার প্রবলেম হচ্ছে, সামহাউ ইরেকশন হচ্ছে না। সে তখনও সে বলছে তোমার কি কোনো প্রবলেম ছিল, মানে হ্যাঁ ডাক্তারবাবু আমার একটু প্রবলেম ছিল। কবে থেকে? খুব ছোটবেলা থেকে। কে বলছে যে আমার যখন খুব ছোটবেলায় ছিলাম তখন আমি আমার দাদুর পায়ে বসে দোলনা খেতাম, মানে এই পায়ের ওপর বসে না বাচ্চারা, হ্যাঁ, মানে সে অতটা বাচ্চাটা তো বুঝতে পারছে, মনে আছে যে এই জিনিসটা। অবশ্যই। ওকে, এবার আমার খুব আনন্দ লাগতো, ওকে, ঠিক আছে। ওকে। এটা হতে হতে আমি পরবর্তীকালে যখন আমি বুঝিও না কিন্তু আমার পেনিস ইরেক্ট হচ্ছে, এ হচ্ছে ছোটবেলায়, তখন আমি বিছনার ওপর উল্টে ঘরে করতাম, দ্যাট ইজ কল্ড এ প্রোন ম্যাস্টারবেশন, ঠিক আছে। Correct. নর্মাল ম্যাস্টারবেশন নয়, প্রোন ম্যাস্টারবেশন উইথ এন আপসাইড ডাউন অন আ বালিশ হোক, এই হোক। এই ছেলেটি ছোটবেলা থেকে ম্যাস্টারবেশন বলতে জানে ওই বালিশই ঘষা। ছেলেদের when having an sexual intercourse with a female partner, হ্যাঁ। সে কি হবে, ফিমেল পার্টনার তার গ্লান্স পেনিস মানে পেনিসের যে সামনে আগা মানে যেটা পিঙ্ক অংশ, হ্যাঁ। সেখানেই সে স্টিমুলেট করবে এবং তা তখনই তার হয় না একটা, যখন আমি অ্যারাউজ হব, এখন মেল সেক্সুয়াল সাইকেলটা কি, মেল সেক্সুয়াল সাইকেল হচ্ছে আমার অ্যারাউজাল, মানে আমার সেক্সুয়াল একটা জাগবে, ইচ্ছা জাগবে, সেক্স করার ইচ্ছা জাগবে। সেটা কখন হবে, দ্যাট ইজ টু ফর্ম অফ স্টিমুলাই। স্টিমুলাই বললে একটা হচ্ছে ফিজিক্যাল স্টিমুলাই, হাত দেওয়া, সাপ এনিথিং, ওরাল বলুন বা এমনি ফিজিক্যাল টাচ বলুন, আর একটা হচ্ছে আমার দেখলে চোখে দেখে, তাহলে একটা সাইকোলজিক্যাল স্টিমুলাস, একটা ফিজিক্যাল স্টিমুলাস। সাইকোলজিক্যাল ব্রেনে কাজ করছে, ফিজিক্যাল স্টিমুলাস গোয়িং ডাইরেক্ট টু স্পাইনাল কর্ড অ্যান্ড ওই পুরো রিফ্লেক্সটাকে অ্যাক্টিভেট করছে। এবার সেই যে ছেলে প্রোন ম্যাস্টারবেশন, কারণ এই ভিডিওর দ্বারা আমি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট এবং অনেক আমি দেখেছি তারা প্রোন ম্যাস্টারবেশন ফ্রম, এই যে বলো ছোটবেলা থেকেই ওর একটা সেন্সেশনই হয়ে গেছে যে দ্য পয়েন্ট অফ স্টিমুলাস ইজ অ্যাট দ্য বেস অফ দ্য পেনিস, মানে পেনিসের এইখানে।
এই অংশে বা এই অংশে। Okay. হ্যাঁ হ্যাঁ দোলনা খাচ্ছে, দোলনা ওখানে আনন্দ লাগছে, সেটা গিয়েই আমি প্রতিফলিত করছি বিছনায় পাশ বালিশে, সেটাতেই আমি দেখেছি এমনকি ইট লুকস সো উইয়ার্ড, কিন্তু বেসিনের সাইডে গিয়ে করছে, না হলে তার অ্যাক্টিভিটি হচ্ছে না। ইট লুকস উইয়ার্ড বাট ইট ইজ আ নর্মাল থিং। মানে তার বেসিনের কাছে ও সাইডে জানে বলতে লাইক টাচ করিয়ে বেসিন তার উপরে পেনিসটা রাব করছে, তার মানে দ্য পয়েন্ট অফ স্টিমুলাস ইজ অ্যাট দ্য বেস অফ দ্য পেনিস। ওকে এবার সে যখন গার্লফ্রেন্ডের কাছে, গার্লফ্রেন্ড তো জানে না ছোটবেলায় এত কিছু গন্ডগোল হয়েছে, সে তো নর্মাল জানে যা ছেলেদের যা হয় তাই করছে, ঠিক আছে, যা আমরা ইউনিভার্সিটি লেকচার থিয়েটারে পড়েছি অনলাইন, সেটাই করছে। ফ্ল্যাশ স্টিমুলেশন হচ্ছে না, ছেলেও চিন্তিত, মহিলাও চিন্তিত, তারপরে এসে বলছে এতবার হচ্ছে, কিন্তু আমি যখন করি তখন তো ঠিকঠাক হয়। স্টিমুলাসটা কোথায়? স্টিমুলাস পয়েন্ট ইজ নট অ্যাট দ্য টিপ অফ দ্য পেনিস বাট হ্যাজ গন টু দ্য মানে মিডল একদম বেস অফ দ্য পেনিস, আইদার দিস অর দ্যাট। Okay. তাহলে মহিলাকে কি করতে হবে? ওকে স্টিমুলেট করার জন্য এই দিকে স্টিমুলেট করতে হবে, কি বল, তখন তার স্টিমুলাস জাগবে। সুতরাং এই জিনিসটা যখন নর্মাল ফর্ম অফ ম্যাস্টারবেশনে সে যাচ্ছে, ইট উইল টেকিং আ লট অফ টাইম, এবং এই জন্য অনেক পেশেন্ট ভোগে। এবং এটা বুঝতে পারে সিম্পল, মেডিসিন দিয়ে কি হবে, তা কোনো ভাইগ্রা কাজ করবে? কোনোদিনও কাজ, স্টিমুলাসই তো আসছে না। সুতরাং এই জিনিসগুলো আমরা যদি নাই জানি যেটা সম্ভব, এটা হয়তো আমরা দুজনে ভাবছি যে কোনো সম্ভব না, এটা বাজে কথা। এই 14 বছর নাইট ফলস, এটা বাজে কথা। এই যে আমি বলছি হ্যাঁ। কিন্তু আমাদের সাবস্ক্রাইবার বন্ধুরা যদি কেউ থেকে থাকে, তাহলে সে বুঝবে না ডাক্তারবাবু যখন বলছে, যখন বরুণ যেটা ডিসকাস করছে, তখন আমি একা সেটা ভুগছি না, ডেফিনেট সেটা আমি একা অল্টার্ড ফিজিওলজির মানুষ নই, আমার মতো অনেকেই আছে যেটা জানে না, এটা যে অ্যাবনর্মাল সেটাই জানে না। তাহলে নর্মালস তো আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। এবার যে ফিরতে হবে, এটা যদি আমি এখন 40 বছরে গিয়ে ভাবি ফিরতে হবে, তো কোনোদিনও ফিরতে পারবো না। রাইট আমার জীবন তখনই গেল। শেষ। ডাক্তারবাবু আপনি বাঁচান আমার জীবনটা শেষ, তাহলে জীবনটা তো আপনি আগে থেকে শেষ করেছেন। কি বললাম বুঝতে? কিন্তু একদম এডুকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আবার ফিরে টিরে একই ব্যাপার, কি বললাম বুঝতে পারলে? একদমই মানে এডুকেশনের যখন কথা বললে, এখানে আই রিমেম্বার মানে আমাদের বোধহয় ক্লাস 7 বা 8 হয়তো ছিল আমাদের সিলেবাসে, ঠিক আছে, এই চ্যাপ্টারটা জনন বিষয়টা লাইফ সায়েন্সে, ওই চ্যাপ্টারটা স্কিপড। স্কিপ না, মানে ব্যাপারটা আমার তখন ক্ষেত্রে এটাই হয়েছে। আমাদের সময় হয়েছে, এখনকার দিনে ইটস মানে এখন পড়ানো হয়, ঠিক আছে, এখন ছেলেরা বা মেয়েরা এখন ওই অবধি ওয়েটও করে না, তার আগে ইনস্টাগ্রাম রিলে সব জেনেই যায়, কি অবশ্য এখন ইউটিউবে সবই যাবে। আমাদের যদি কেউ শোনে, আমাদের চেয়েও খারাপ লোকও এইসব বলছে খারাপ ভাবে, ঠিক আছে, কিন্তু সেটাই আমি বলতে চাই। সুতরাং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে এই যে ডিসকাশনটা বাবা মার মধ্যেও বাচ্চাদের সাথেও কথা বলাটা উচিত। এই প্রবলেমটা হচ্ছে আমার নাইট ফলস হচ্ছে, বাবা আমার কি হবে, আমার এই যে আমি যে বলি বাবাদের যেটা বলি, তুমি বাচ্চার আগে দেখো ফার্স্ট একটু পেনিসটা দেখো, পেনিসটা তোমার চামড়া টানা যাচ্ছে কিনা। ছেলে আসছে, সে যখন কখন বুঝলো টাইট ফাইমোসিস, যখন সে গার্লফ্রেন্ডের কাছে গেছে, গার্লফ্রেন্ডের কাছে গিয়ে সে গার্লফ্রেন্ড বলছে, ও মা তোমার চামড়া টানা যায় না, ও আমি তো দেখিনি কোনোদিন। এটা তো বাবারই কর্তব্য ছিল যে ছেলের যে এটা আছে, তার আগে আমি যদি কিছু একটা প্রিপিউশিয়াল মাসাজ করি বা কিছু একটা ময়েশ্চারাইজার কিছু করি, সেটা আমি যদি না জানি, আমরা একটা ইউরোলজি ডাক্তারের কাছে যাবো, কিন্তু সেটা যে চিকিৎসাটা করাটা আগে দরকার ছিল, তারপরে তাদের ছেলের তো তখন সে গার্লফ্রেন্ডের কাছে গিয়ে পরীক্ষা শেষ মার হয়ে যাচ্ছে। মানে সেক্স এডুকেশনটা স্টার্টিং হবে হোম ইটস থেকে। নট অনলি সেক্স, ইটস আ সেক্সুয়াল অর্গানস। অর্গানস আমাদের জানতে হবে, এইটুকু জানি না যে ছেলেদের এটা থাকে মেয়েদের ওটা থাকে, এটা বললে হবে না। আমাদের যে এটা আছে, হাউ টু কিপ ইট ক্লিন, হাউ টু কিপ ইট হেলদি, সেটাও জানা উচিত। একটা মহিলার যেমন ব্রেস্ট এক্সামিনেশন করা একটা খুব ইম্পর্টেন্ট, একটা ছেলের পক্ষে তার টেস্টিকুল এক্সামিনেশন করাও তো খুব ইম্পর্টেন্ট। এই যে আমরা দেখি যে এপিডাইডোমর্থাইটিস, ও ডাক্তারবাবু আমার অন্ডকোষে খুব ব্যথা, ডাক্তারবাবু আমি ওই বাজাজ পালসার চালাচ্ছিলাম অনেকদিন ধরে, বা গুম করে আওয়াজ হয় না কেটিএম বাইকগুলো, অনেক দিন ধরে চালাই, কিন্তু ডাক্তারবাবু এখন খুব অন্ডকোষে ব্যথা, আরে ব্যথা পাচ্ছি না ডাক্তারবাবু বাঁচান। তার মানে কি, তা ভ্যারিকোসিল হয়েই গেছে। ভ্যারিকোসিলটা কি? ভ্যারিকোসিল হচ্ছে আগেকার দিনে, এখনকার দিনে আমি অনেক পেশেন্ট দেখছি, খুব কম বয়সী ছেলে, 20, 22, 24, 25 আসছে, একটা গ্রুপ অফ পেশেন্টস আসছে, ডাক্তারবাবু আমার অন্ডকোষে খুব ব্যথা, আমি একটা আল্ট্রাসাউন্ড করেছি, বলেছে এপিডাইডোমর্থাইটিস। একজন ডাক্তারবাবুর কাছে গেছি, দিয়ে রেখেছে ব্যানোসাইড 4, বলেছে তোমার তো ফাইলেরিয়াসিস হয়েছে, কারণ আল্ট্রাসাউন্ডে বলেছে হাইড্রোসিউ। ডাক্তারবাবু আমাকে অপারেশন করতে হবে, ডাক্তারবাবু বলেছে অপারেশন করতে হবে, না কিছুই নেই, টেস্টিসের ওপরে যে ভেন্স, মানে
টেস্টিস একটা অর্গান, এবার টেস্টিস আমাদের পেটের মধ্যে না বাইরে আছে, কারণ টেস্টিস যে টেস্টোস্টেরন প্রোডাকশন করছে, কি স্পার্ম প্রোডাকশন করছে, ওর জন্য একটা কুল এনভায়রনমেন্ট লাগবে। কুল এনভায়রনমেন্ট, পেটের ভেতর আমাদের গরম, পেটের বাইরে রাখছে, তার মানে কি একটা ধমনী একটা আর্টারি যাচ্ছে, ভেনটা ব্লাড ফ্লোটা নিয়ে যাচ্ছে। যদি ভেনগুলো মোটা হয়ে যায়, কি করে মোটা হয়, সে যদি কেটিএম বাইকে গুরুম গুরুম করে চালায় অনেক দিন ধরে, বা ভারী ওয়েট লিফটিং করছে উইদাউট উইয়ারিং আ টাইট স্কোটাল সাপোর্ট, ডেড লিফট করে যাচ্ছে, ছোটবেলা থেকে ডেড লিফট করছে, ছোটবেলা থেকে স্কোয়াট করছে, কিন্তু বক্সার প্যান্ট পরে, ঠিক আছে। তৃতীয়ত, সে কনস্টিপেন্ট, চিপে যাচ্ছে, পায়খানাতে চিপেই যাচ্ছে, পায়খানা সবসময় কমপ্লিট, ওই ভেন্সগুলো ফুলছে। সিম্পল ব্যাপার। এবার ডাক্তার আমার কেন ভেরিকোসিল হলো, আমার পৃথিবীতে কি আমারই হলো, এই জন্য আমি সব ছেলেদের বলি, আমার ভিডিওতেও বলি, আমার চ্যানেলে যা সবসময় বলি, ভাই তুমি একটু আয়নায় গিয়ে দাও, হ্যাঁ চুল টুল আঁচড়াও, আমিও আঁচড়াই, সবাই আঁচড়ায়, একটু মাঝে নিচের দিকেও তাকাও, দেখো বাঁ টেস্টিসটা লেফট টেস্টিসের চেয়ে একটু নিচে আছে কিনা, তা থাকে একটু তুমি টেস্টিসের উপর হাত দাও, হাত দিয়ে দেখো ফিলিং অফ ওয়ার্মস, ফিলিং অফ রোপ লাইক, মানে এখন দড়ি 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 ভাব, যদি মনে হয় ইউর সাফারিং ফ্রম ভেরিকোসিল, তুমি তোমার অ্যান্ড্রোলজি ডাক্তারের কাছে যাও। কি হতে পারে, টেস্টোস্টেরন লস হতে পারে, কারণ আমি বলছি টেস্টিসে টেস্টোস্টেরন তৈরি করে, শুক্রাণু তৈরি করে, যদি ওই ধমনী যাচ্ছে কিন্তু ভেন্সগুলো নিয়ে আসছে না, তাহলে এই দুটো প্রোডাকশনে কিন্তু ডিফেক্ট হবে। টেস্টোস্টেরন কম হলে তখন এই 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 অন্ডকোষে ব্যাকা করতে 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 সে আর পারফর্ম করতে পারছে না, টেস্টোস্টেরন লস হচ্ছে, ইরেকটাইল ডিসফাংশন হচ্ছে, কি পরবর্তীকালে ওই 4 বছর 5 বছর বাচ্চা হচ্ছে না, মহিলারা সব ঠিক আছে, এমএইচ ঠিক আছে, সব ঠিক আছে, হঠাৎ একটা শুক্রাণু পরীক্ষা মানে সিমেন অ্যানালিসিস করে দেখে অলিগো অ্যাসিনো টেরাটোস্পার্মিয়া কি অ্যাজোস্পার্মিয়া, তখন আর তো কিছু করার নেই, তখন আইভিএফ ছাড়া উপায় নেই। কিন্তু সেই আসল সময়টা তখন মিস হয়ে গেছে, যখন আমি অন্ডকোষে ব্যথা হচ্ছিল, যখন আমি দাঁড়িয়ে আমি আয়নায় গিয়ে দেখলাম বাঁ অন্ডকোষটা ডান অন্ডকোষের চেয়ে বেশ নিচে, হাত দিয়ে দেখলাম রগ ফিলিং, কি আছে বয়ে গেছে। ওখানে যখন আমি যদি ডাক্তারের কাছে যেতাম, তাহলে এত কিছু হতো না। এক্স্যাক্টলি, সো দিস ইজ এগেন অ্যান ইন্ডিকেশন। একদম। মাস্টারবেশন নিয়ে যখন কথা হলো, আমাকে একটা জিনিস বলো, কারণ আলটিমেটলি সিমেন্টে যখন বেরোচ্ছে, ঠিক আছে, বা স্পার্ম যখন বেরোয়, তখন শরীরের অনেকটা ইম্পর্টেন্ট জিনিস বেরিয়ে যাচ্ছে, রাইট? তো কিছুটা মানে মাইনাস হচ্ছে। পয়েন্টটা হচ্ছে এটা যে মানে এটা যে তুমি একটা অ্যাসপেক্ট বললে যে আফটার ম্যারেজ বা যখন তুমি পার্টনারের সাথে যাচ্ছ, তখন একটা প্রবলেম হতে পারে। এছাড়া কি এটা কি অ্যাকচুয়ালি কোনো এফেক্ট? বিকজ আমি এটা শুনেছি যে হ্যাঁ সেক্স করতে বলা হয়, বাট মাস্টারবেশন করতে বলা হয় না, মাস্টারবেশন করো না। না মাস্টারবেশন বিষয়টা আমি যেটা একই, বললাম না, sperm তো বেরোচ্ছে। এখন যদি কারো কেউ পার্টনার থাকে, আমার এক গার্লফ্রেন্ড আছে, তার সাথে আমি সেক্স করছি, বা আমার এক বউ আছে, তার সাথে আমি সেক্স, তাহলে মাস্টারবেট করবোই কেন? এবার আমি কিছু নেই, আমি সিঙ্গেল, তাহলে আমার কিছু তো করতে হবে, নইলে নাইট ফলস হবে। এবার লোকে বলে ডাক্তারবাবু আমার তো দিনে সপ্তাহে 3 বার নাইট ফলস হচ্ছে, আমার কালো চোখগুলো দেখুন না, কালো কালো হয়ে গেছে, চোখগুলো কালো কালো হয়ে গেছে, এবং হাতগুলো শুকিয়ে যাচ্ছে। আচ্ছা মশাই, তুমি তো, আমি ওই অ্যানালজি বলি, বুকের দুধ বাচ্চা খাচ্ছে না, বুকের দুধ তো টপ টপ করে পড়বেই, তাহলে এটা নর্মাল ব্যাপার। তোমার বডিতে সিক্রিশনস হচ্ছে, সিক্রিশনস কি জমা থাকবে? জমা থাকে তো প্রস্টেটে গিয়ে চাপ দেবে, ক্রনিক প্রস্টেটাইটিস হবে, তখন দেখবে অন্ডকোষে ব্যথা, পায়খানার দ্বারে ব্যথা, হ্যাঁ সবসময় যেন চিন্তা ভাবনা হচ্ছে, পায়খানাও হচ্ছে না, পেচ্ছাপও হচ্ছে না, পেচ্ছাপ করতেও জ্বালা, আমার বীর্যপাত পরেও জ্বালা, সারা জীবনটাই জ্বালায় ভুগছে, তাহলে ক্রনিক প্রস্টেটাইটিস। এটা কিন্তু মজার কথা বলছি, কিন্তু অনেক পেশেন্টরা ভোগেন কিন্তু ক্রনিক প্রস্টেটাইটিস, বুঝতে পারলে তো? সুতরাং সেই জন্যই বলতে চাই যে ওটা তো নর্মাল ব্যাপার। এবার আমি কেন এদিক ওদিক করছি, তুমি প্রশ্নটা করছো কিন্তু প্রশ্ন উত্তরটা দিচ্ছি না, কারণ ম্যাস্টারবেশন ভালো না খারাপ এক্স্যাক্টলি, এইটা বলাটা অন আ পাবলিক প্ল্যাটফর্ম খুব মুশকিল, ঠিক আছে। হোয়াট আই উইল সে ইজ, যেটা যদি সত্যি সেটা বলো, আমার মনে হয়। যদি 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 কেউ, না, দ্য থিং ইজ, পর্ন অ্যাডিকশন আর ম্যাস্টারবেশন আমরা গুলিয়ে ফেলি, জানো তো? ওকে, পর্ন অ্যাডিকশন ইজ টোটালি ডিফারেন্ট। আমি একটা ফ্যান্টাসি করছি, সেটা আমি সপ্তাহে একবার করি, সময় নিই, আর ইজাকুলেট, আই টেক মাই টাইম। কিন্তু আমি ভিডিওতে, আজকে তো ইউনিভার্সিটি নতুন ভিডিও এসছে, আমি বাথরুমে গিয়ে দরজা বন্ধ করলাম, বসলাম, দিয়ে দেখছি, তারপরে আমার মা বলছে হ্যাঁ এবার বেরো, কতক্ষণ করবি, সামনে স্কুলে বাস চলে এসছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে বেরোচ্ছি। দিস ইজ কজিং হোয়াট ইজ প্রবলেম। কেন করছি? আমি ভিগারাস ম্যাস্টারবেশন করছি। পর্ন এডিকশন যেমন খারাপ, ভিগারাস ম্যাস্টারবেশনও খারাপ। ইট উইল কজ ইনজুরি টু আওয়ার পেনাইল টিস্যু। ওকে, তাহলে কি, ওই যে একটা কথা বলেছিলাম, ধমনী যাচ্ছে, ভেনগুলো মানে আর্টারি যাচ্ছে, ভেনগুলো আসছে, সেম থিং হ্যাপেন উইথ পেনিস। ওটা আমি টেস্টিসের অ্যানালজিতে বলেছি। পেনিসে মানে কি,
যখন পেনিসটা ইরেক্ট হচ্ছে তখন আমার আর্টারিতে যাচ্ছে, ওই PD5 ইনহিবিটার্স কিন্তু আর্টারিয়াল ফ্লোটা বাড়াচ্ছে, কিন্তু আবার হয়ে যায় যখন নরম হয়ে যায় তখন ভেন, তাহলে কি যদি আর্টারি যায় ভেনটা যদি ব্যাক করে তাহলে তো কোনো ইনজেকশন হবেই না। তাহলে কি ওই টিস্যুটাকে এমনভাবে একটা মেকানিজম করতে হবে যে ভেনাস আউটফ্লোটাকে আটকে দিতে হবে, ঠিক? তাহলে তো ইরেকশন হবে। হ্যাঁ একদম। অনেক পেশেন্টরা আসেন, ডাক্তারবাবু আমার ইরেকশন হচ্ছে, নেমে যাচ্ছে, হচ্ছে, নেমে যাচ্ছে। ভেনো অক্লুসিভ ডিজিজ ভেরি কমন ডিউ টু হ্যান্ড গ্রিপ সিন্ড্রোম। হ্যান্ড গ্রিপ সিন্ড্রোমটা কি? এটা হচ্ছে দুরকম জিনিস, দুটো ফর্ম অফ হ্যান্ড গ্রিপ সিন্ড্রোম আছে। একটা ভিগারাস ম্যাস্টারবেশন, এই ভেন্সগুলোই ডিফেক্টিভ হয়ে যাচ্ছে। তাহলে কি যখন বন্ধ হওয়া বন্ধ আর হচ্ছে না, খুলেই থাকছে, তাহলে আর্টারিতে যাচ্ছে ভেন্স দিয়ে রিট্রিট করে, তাহলে ইরেকশনই হচ্ছে না, হচ্ছে নামছে, হচ্ছে ভেনোক্লুসিভ ডিজিজ। এটা কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট খুব মুশকিল। এখানে চলে আসছে পেনাইল ইমপ্লান্ট, সলিড সিলিকন রডস বসাতে হচ্ছে যাতে আপনার সবসময় ইরেক্ট হয়ে থাকে, বা এখনকার ইনফ্লেটেবল চলে এসছে। কম বয়সী ছেলে ভেনোক্লুসিভ ডিজিজ ভুগছে বিকজ অফ এক্সেসিভ ম্যাস্টারবেশন। হ্যান্ড গ্রিপ সিনড্রোমটা কি? হ্যান্ড গ্রিপ সিনড্রোম হচ্ছে আমি আমি সবসময় বাথরুমেই করি, মা চাচামিচি করে, স্কুলের বাস চলে এসছে, তাড়াতাড়ি করে বেরিয়ে আসি। এবার কি আমি ভিগারাস রাবিং করছি, ভিগারাস রাবিং করলে কি আমার এনভায়রনমেন্টটা ইজ বিকামিং ডিফারেন্ট, তাড়াতাড়ি করে নিয়ে বেরিয়ে আসছি। কিন্তু যখন আমি আমার গার্লফ্রেন্ডের কাছে যাচ্ছি ব্লাইন্ড ডেটে, তখন তো দ্য এনভায়রনমেন্ট টোটালি ডিফারেন্ট। ওটা একটা গরম এনভায়রনমেন্ট, ওটা একটা ইট উইল টেক টাইম। এক তো আমার তো ওই অভ্যেস, তো ওই মা ডাকবে এক্ষুনি বেরিয়ে যায়, স্কুলে বাস চলে এসছে, 2 মিনিটের মধ্যে আমায় করতে হবে, তো ওই জিনিসটা মাথায় ঢুকে গেছে। এবার 2 মিনিটে যদি গার্লফ্রেন্ডের তো আমার অর্গাজমই আসবে না 2 মিনিট, ও তো ওই ভাবতে ভাবতেই তো চলে যাবে। টাইম লাগ ডেফিনেটলি। গার্লফ্রেন্ডের যদি আমার অর্গাজম করে 10 মিনিট, আর আমার তো 1-2 মিনিটেই কাজ হয়ে যায়, তাই না? সুতরাং এক তো হচ্ছে এই ব্যাপার, আর সেকেন্ড হচ্ছে বিকজ আই এম ইউজিং আ টোটালি, বলতে পারো যে ডিফারেন্ট, মানে এই জন্য অনেকে বলা হয় দোজ দে আর সাফারিং ফ্রম ইট, তুমি করো, টেক ইউর টাইম, কিন্তু জাস্ট অ্যাপ্লাই আ ময়েশ্চারাইজার অ্যান্ড টেক ইউর টাইম। তাহলে কি, ভাবো যেন তুমি একটা মহিলার ভ্যাজাইনাতে গিয়ে ইরেকশন হয়ে ইজাকুলেট করছো। এই যে প্রিম্যাচিউর ইজাকুলেশন বলছে, আমার পিএমই তে ভুগছি, আমি তাড়াতাড়ি আমার ইজাকুলেট হয়ে যায়, বিকজ এনভায়রনমেন্ট হ্যাজ বিকাম ডিফারেন্ট। সো masturbation is not bad if it is done ইন আ প্রপার ওয়ে। in a proper way and must not be linked with porn. মল masturbation যদি porn addiction এর সাথে লিঙ্ক হয়, তাহলে আমরা ভাবি masturbation মানে porn addiction, ইউনিভার্সিটি ভিডিও না হলে তো আমার হবে না। সেটা যদি হয় তাহলে সেটা মুশকিল হয়ে যায়। এইটুকুর মধ্যেই আমরা দিয়ে ছাড়ছি, কারণ এর বেশি বাইরে গেলে ডলারও ইয়েলো ডলার পরে $1 চলে আসে। ফাইন। এবার আমার একটা জিনিস বলো, বিকজ মানে খুব বেসিক কোয়েশ্চেন্স এবং কমন আস্কড কোয়েশ্চেন্স থাকে, ঠিক আছে? ডাজ সাইজ রিয়েলি ম্যাটার? বিকজ এটা নিয়ে সবচেয়ে বেশি খিল্লিশ, মানে দেখো এখন মাইক্রোপেনিস কি, মাইক্রোপেনিস হচ্ছে অনেকেই এখন হয়, মাইক্রোপেনিস হাজার মানে তুমি হরমোনাল ইস্যু হতে পারে, অনেক কিছু ইস্যু হতে পারে। মাইক্রোপেনিস মানে একটা মহিলার ভ্যাজাইনায় লম্বা হতে, একটা লম্বা মহিলা লম্বা ভ্যাজাইনায় হতে পারে, বাট দ্য পেন রিসেপ্টরস অর দ্য সেন্সরি রিসেপ্টরস আর দ্য ডিস্টাল ভ্যাজাইনা। ওকে। কি বললাম বুঝতে পারলে? সুতরাং মহিলাকে অর্গাজম দেওয়ার জন্য আমার পেনিস সাইজটা কতটা দরকার, সোজা কথা, সাইজ ডাজন্ট ম্যাটার, কথাটা প্রশ্ন নয়। আমি আমার মহিলা পার্টনারকে অর্গাজম দেব, খুশি হবে, আমিও খুশি হব, সেও খুশি হবে, দ্যাট ইজ এ নর্মাল গুড সেক্স। গুড সেক্স মানে কি, দুজনেই খুশি, উইন উইন সিচুয়েশন, তাই না? তো আমি করে চলে গেলাম, যে মহিলা ঠিক আছে আজকে হলো না কালকে হবে, আজকে হলো না কালকে কোনোদিনও সে খুশি হবে না। এইবার মহিলা আমার দেখা যায় যে মোটামুটি ছেলেদের ইরেক্ট পেনিস কারণ তারও 2 ইঞ্চি ল্যান্ডারে হতে পারে, কিন্তু ইরেকশন হলে সে 4.5, সেটা যদি হয় 4 to 4.5, ইটস অ্যান আইডিয়াল ফর, আমরা বলতে পারি এটা আমাদের বাঙালিদের মধ্যে বলতে পারি। আমি নাইজেরিয়ানের কথা জানি না, নাইজেরিয়াতে লম্বা লম্বা, এখন আমরা যদি ভিডিও ইউনিভার্সিটি ভিডিও দেখি, ওমা নাইজেরিয়ানে কি লম্বা, আমার হাতের মতো, আমার তাও নেই, এটা ভাবলেও তো আমি সবসময় মানে দুঃখে পড়ে যাবো, তাই? সাইজ ম্যাটার্স বাট ইটস আ রিলেটিভ কনসেপ্ট। ওকে, আমাকে একটা জিনিস বলো, বিকজ এটা এজ ওয়াইজ মানে ভাগ হতে থাকে, ঠিক আছে? মানে অনেস্টলি যখন আমার 14-15 বছর বয়স ছিল, তখন আমার এই বিষয়টা নিয়ে যা ছিল, 26-27 গিয়ে চেঞ্জ হয়, রাইট? ক্রেভিং বিষয়টা বা যাই বলে, রাইট? দেন সেই জিনিসটা 30, আমি এখন রাইট নাম 31, রাইট? সো 31-এ গিয়ে সেটা চেঞ্জ হয়, অ্যান্ড ডেফিনেটলি সেটা উইথ এজেস চেঞ্জ হতে থাকে, ঠিক আছে? সো সেইটা তুমি কি রকমের ডিফারেন্স মানে দেখেছো ইন
পেশেন্স, ঠিক আছে, এবং তার সলিউশন বা গুড সেক্স লাইফ কি হতে পারে? আর সেটা তো হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন। ইরেকটাইল ডিসফাংশন অনেক কারণে হতে পারে। বয়সকালে একটা 50 বছর বয়সে আমি বললাম না, it can be due to টেস্টোস্টেরন ডেফিসিয়েন্সি। আর আরও বয়সে যা হার্টে মেডিসিন চলছে তাতে এমনিই তো রক্ত চলাচল কম। হার্টের যে ধমনীগুলো সেটা 4 গুণ 5 গুণ বেশি। তো আমার হার্টের যে ব্লাড গিয়ে হার্টটা ব্লক করবে তার 5-6 বছর আগেই আমার পেনিসটা কিন্তু নরম হয়ে গেছে। সুতরাং তাই এই 33 বছর 30 বছর ছেলেরা যার যদি ইরেকটাইল ডিসফাংশন হয় তাদের কিন্তু দেখা যাচ্ছে 10 বছর পরে কিন্তু তাদের হার্টেরও প্রবলেম দেখা দিচ্ছে। কি বললাম বুঝতে পারলে? সুতরাং স্ট্রেস একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। সুতরাং এই যে ধরো 25 থেকে 35 কাজের স্ট্রেস, জব স্ট্রেস, রিলেশনশিপ স্ট্রেস, শাশুড়ির স্ট্রেস, শ্বশুরের স্ট্রেস, বউয়ের স্ট্রেস, গার্লফ্রেন্ডের স্ট্রেস থাকছি। তো এটা যেমন হার্টেরও প্রবলেম দিচ্ছে, পেনাইল ব্লাড ফ্লো তো যাচ্ছে। কম বয়সী ছেলে এক্সেসিভ ম্যাস্টারবেশন করছে, জানে না, বোঝে না। ওই যেটা বললাম, ওই মানে অনিয়মিত করে যাচ্ছে, প্রত্যেক দিন কত করে বছর যাচ্ছে। বয়সে প্রথম মাস্টারবেশন, মানে আই মিন নর্মাল স্ট্যান্ডার্ড আমি বলছি বা অ্যাভারেজ বলো কত বছর? Standard কেন? এখন তো বললাম তো 14 বছর যদি ছেলে কেউ বলে আমার নাইট ফলস হচ্ছে, তো হি ইজ গুড এনাফ টু ম্যাস্টারবেট। ঠিক আছে? সুতরাং এইটা মানে এই জিনিসগুলো মাস্ট বি মানে ইনকর্পোরেট ইন আওয়ার সেক্সুয়াল এডুকেশনস। এই যে সেক্স এডুকেশন মানেই যে হাসি ঠাট্টা কেন হবে, আমাদের বাচ্চা ছেলেদের কেন পড়ানো হবে? এই জিনিসগুলো তোমার সেক্সুয়াল অর্গান কি, তোমার ডেভেলপমেন্টের সাথে কি হচ্ছে এগুলো জানা উচিত। তাই না? এগুলো আমাদের বাচ্চাদের মানে আমাদের ছেলে-মেয়েদেরই সাথে আমাদের ডিসকাস করা উচিত। সেগুলো আমাদের সময় হতো না, এতটা কমপ্লিকেশনও ছিল না। এত রিলেশনশিপ ব্যাপারও ছিল না। তাই না? আজকে আমার যদি আমি আজকে একটা 18 বছরের ছেলে। আজকে যদি আমার গার্লফ্রেন্ড না থাকে তাহলে মানে আমাদের এর মধ্যে গন্ডগোল হয়ে যায়। তুই ডেট করিস তো পারিস না। সুতরাং এইখান থেকেই শুরু হচ্ছে কিন্তু যাচ্ছে একটা অন্যদিকে। তো আমাদের ছোটবেলায় বইপত্র মহিলা মানুষ বইয়ের মধ্যেই একটা ছবি দেখেছি। ওইটাকে বলবে ওই ব্যাপার। আর এখন তো আমার হাতে তো মেটেরিয়ালের অভাব নেই। তাই না? আমাদের তাহলে আমাকে একটা জিনিস বলো, যেহেতু আমাদের শর্টেজ অফ টাইম আছে, ঠিক আছে, এবার এখানে আমাদের যেহেতু র্যাপ আপ করতে হবে বলছো, আচ্ছা র্যাপ আপ করার মানে র্যাপ আপের দিকে যখন আমি যাচ্ছি, লাস্ট প্রশ্ন র্যাপ আপ করার জন্য একটা বলতে চাই যে এইটা আমরা এত কিছু বলেছি, এখন আমাদের সাবস্ক্রাইবার বন্ধুরা হয়তো ভাবতে পারেন যে এটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। ওরা যদি আমাদের কমেন্টে গালিগালাজ দেয় তাহলে আমরা পার্ট 2 করবো না। ঠিক আছে? সুতরাং এবার যদি বলে না বলুন বা ডাক্তারবাবু আপনারা ঠিকঠাকই বলেছেন, মানে এটা কিন্তু আপনি খারাপভাবে বাজেভাবে বললেও জিনিসটা ভালো, তাহলে আমরা পার্ট 2 করব। একদম। তাই না? সুতরাং এটা সাবস্ক্রাইবার বন্ধুদের জন্যই আমাদের বলা যে আপনারা কমেন্ট করুন। কমেন্ট করে আপনারা নিশ্চয়ই কমেন্ট করবেন, তাই না? খারাপ হোক ভালো হোক কমেন্ট করবেন। আমার বরুণবাবু দেখবেন এবং দেখে যদি মনে করেন পার্ট 2 করা উচিত তো পার্ট 2 আমরা করব। আমার অ্যাকচুয়ালি মনে হয় মানে দিস ইজ আ সাবজেক্ট যেটাতে একটা এপিসোডে সম্ভবই না। মানে আমাদের নর্মালি লাস্ট এপিসোড যেটা এসেছে সেটা 2 ঘন্টা 12-13 মিনিটের ছিল। হ্যাঁ। ইভেন আমার মনে হয় আমি 2 ঘন্টারও এটা এপিসোড শুট করি, ঠিক আছে, তাহলেও আমার মনে হয় শেষ হবে না। কিন্তু আমাদের সাবস্ক্রাইবার বন্ধুরা কেমনভাবে নিচ্ছেন? একদম। যদি বলে ওমা তুমি ডাক্তারবাবু বলেছে মাস্টারবেশন সপ্তাহে একবার করতে, কি বাজে ডাক্তারবাবু, এরকম শুনবোই না। এরা ডাক্তারবাবু হলো চিকিৎসা করছে। সুতরাং তাহলে আমরা পার্ট 2 তে যাবো না। যদি মনে করেন যে না ডিসকাশনটা একটু কাঁচা হলেও মানে একটু মানে এডুকেটিভ, তাহলে আমরা নিশ্চয়ই আসবো। একদমই ঠিক আছে। আমি লাস্ট মেন প্রশ্নতে যাব, ঠিক আছে, যেটা সবচেয়ে সেই হট টপিক প্রশ্ন আর কি, সেটাতে আমি ডেফিনেটলি যাব। বাট তার আগে দু একটা ছোট ছোট প্রশ্ন করে নিই, এবং তার আগে আমি একটা জিনিস অবশ্যই বলতে চাই, ঠিক আছে, যে দিস ইজ অ্যাকচুয়ালি মাই ড্রিম প্রজেক্ট। মানে আমি জানি এটা আমার ড্রিম হয়তো হচ্ছে না, মানে এই এপিসোডটা তোমার সাথে এই আজকের এপিসোডটা হওয়ার পিছনে একটা গল্প আছে, ঠিক আছে। আমি মানে ডেফিনেটলি আই উইল কাম টু দ্যাট আওয়ার মানে মেন টপিক, দ্যাট ইজ সেক্স। বাট বিফোর দ্যাট 2024, ঠিক আছে, জানুয়ারি ফেব্রুয়ারি মাস, ঠিক আছে, এটা 2025 চলছে, মানে প্রায় 1.5 বছর পার হয়ে গেছে, ঠিক আছে। আমি তখন নিউটন ওখানে থাকতাম অ্যান্ড ডিপ ডাউন শো, আচ্ছা আমি আরো একটা জিনিস বলি, এই ডিপ ডাউন শো মানে যেটা আমাদের হচ্ছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি বাংলা ল্যাঙ্গুয়েজে স্টার্ট হওয়া প্রথম টক শো পডকাস্ট শো, এর আগে ছিল না। আচ্ছা। সাবস্ক্রাইবার দেখে বা ভিউয়ার দেখে বা আমাদের কোয়ালিটিস দেখে স্টুডিও দেখে ডেফিনেটলি মনে হবে না। আই কমপ্লিটলি অ্যাগ্রি উইথ দিস। ওগুলোর জন্যই হয়তো কোথাও না কোথাও আমার ইরেগুলারিটির জন্যই হয়তো কোথাও না কোথাও এই জিনিসগুলো আটকে হয়েছে। স্টিল আমি আমার এই টপিকটা নিয়ে ডেফিনেটলি একটা এপিসোড করার ছিল। আমি খুঁজছি কাকে ডাকা যায়। আমি বিভিন্ন ভিডিওস দেখছি, বিভিন্ন দেখছি, বা কাকে প্রপার বিশ্বাস করা যায়। বিকজ মানে অনেকজনই তো এসে অনেক কিছু বলতে চাইবে নিজের পেশেন্ট বানানোর জন্য বা নিজের করার জন্য। মানে প্রপার যে আছে আমার জন্য, আমি দেখতে তো আমি মানে ওয়েস্ট বেঙ্গলে রয়েছেন, বাংলা ল্যাঙ্গুয়েজে কথা বলে, কাঁচাভাবে বলে।
একজন আমি তোমাকে দেখেছিলাম, ঠিক আছে, আর নাম সে আমার এক্সাক্ট মনে নেই, বাট তোমার সাবস্ক্রাইবারও তখন বেশি ছিল না। এখন তো ভাই তোমার সাবস্ক্রাইবার খুব বেড়ে গেছে, ঠিক আছে, 1.5 বছরের মধ্যে ভিউজও প্রচুর আসে। তখন সেরকম ছিল না, বাট আমি দেখছিলাম ওয়াও ইন্টারেস্টিং অ্যান্ড খুব ভালো জিনিস বলছে, আমি তোমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করি। মোস্ট অফ তখন তোমার এই নাম্বার, এখন যেমনি হোয়াটসঅ্যাপ, তোমার ওয়েবসাইট, হ্যানা ত্যানা বহুত কিছু রয়েছে, তোমাকে কন্ট্যাক্ট করার মতো তখন ছিল না। আমি বিশ্বাস করবে না, ঠিক আছে, সকাল 12টা, মানে আমি নাইট ডিউটি করি, ঠিক আছে, নাইট ডিউটি করার পরে এসে 6টার সময় ঘুমাচ্ছি, ঠিক আছে, 6টা 7টার সময় ঘুমাচ্ছি, কোনো 11টার মধ্যে উঠে, যেটা আমার ঘুম কমপ্লিট হচ্ছে না, বিকজ আমার আবার 5:30 থেকে ডিউটি হয়েছে, উঠে তোমার একটা কোনো ক্লিনিকে আমি হসপিটালে গেছিলাম, দেন তোমার সাথে কথা বলেছিলাম, বিকজ নাম্বার তো নেই, কথা বলবো কি করে, ঠিক আছে, তুমি ছিলে এটা, ঠিক আছে। সো দ্যাট ওয়াজ আ ট্রায়াল, মানে সেখানে আজকে প্রায় 1.5 বছর ধরে আই এম স্টকিং ইউ কাইন্ড অফ, ঠিক আছে, যে তোমার সাথে কথা বলবো অ্যান্ড এপিসোডটা করবো, অ্যান্ড এই টপিকটা করার জন্য, মানে করাটা আমার পক্ষে একটা বহুত বড়, বলতে পারো, ড্রিম ওয়ার্ক। যাই হোক, নাও কামিং ব্যাক টু দ্য কোয়েশ্চেন, ঠিক আছে, সেক্স দিনে কতবার করা উচিত, কপালের ক্ষেত্রে বলছি, ম্যারেজ লাইফে আমি বলছি, বা দিনে কতবার, বা সেটা উইকলি কতবার নর্মাল হয় বা করা উচিত, আমাকে এটা একটু বলো ফর গুড গুড সেক্স ব্যাপারটা হচ্ছে ডিপেন্ডস অপন, দেখুন, ছেলেরা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ পার্টনার, মহিলারা প্যাসিভ পার্টনার, সো ইট অল ডিপেন্ডস অন দ্য অ্যাক্টিভ পার্টনার, সে কতক্ষণ করতে পারবে। এখন অনেকেই করতে পারে, দিনে প্রত্যেক দিন করছে করছে কিন্তু আমার মনে হয় যে ফর অ্যাডিকুয়েট যদি 5 বার 4 বার করে, ইটস ওয়েল অ্যান্ড গুড, ভেরি গুড। কিন্তু এই প্রশ্নটা একটা ইম্পর্টেন্ট, সরি ইন্টারাপ্ট করছি, 4-5 বার উইকলি 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 না না ঠিক আছে, আমি এই প্রশ্নটা এটা তো মানে খুবই ভালো, মানে ওই মানে আচ্ছা দিন, হ্যাঁ না, এটা আচ্ছা দিন, কিন্তু সবাইকার তো আচ্ছা দিন থাকে না। প্রবলেমটা কখন হয়, যখন পেশেন্টরা আসে বলছেন যে ডাক্তার আমার এমনি হচ্ছে না, আমার বাচ্চাই হচ্ছে না, আপনি ওষুধ দিচ্ছেন কিছু হচ্ছে, কিন্তু আমি কখন সেক্স করবো, Right. বাচ্চা হচ্ছে না, এটা খুব ইম্পর্টেন্ট। ইনফার্টিলিটি, ইরেকটাইল ডিসফাংশন দুটো একসাথে, অনেক দিন হয়ে গেছে, ওষুধ দিয়ে কিছুটা ইমপ্রুভ করেছে, সেই ক্ষেত্রে বলতে চাই ফার্টাইল পিরিয়ডটা কি। ফার্টাইল পিরিয়ড হচ্ছে একজন মহিলার একটা মেনস্ট্রুয়াল পিরিয়ড শেষ হচ্ছে, একটা মেনস্ট্রুয়াল পিরিয়ড শুরু হচ্ছে, তার মধ্যিখানে যতটা আমরা মিডের এলাকায় যাব, ততটা কিন্তু তার ওভুলেশনটা বেশি হচ্ছে, মানে ডিম্ব সংখ্যা বেশি। মাঝার ফর এক্সাম্পল, আমি আমি বলছি, আমি তোমার ওয়াইফ, ঠিক আছে, Okay. আমার 31st মার্চে মেন্সেস শেষ হয়েছে, ফর এক্সাম্পল, আমার 24th নেক্সট পিরিয়ড ডেট হতেই পারে, আমার এই 24 দিনে আমার সাইকেল হচ্ছে, তাহলে ওটার একদম মিডে আমার কি 10, 11, 12, সেইখানে আমার ডিম্ব সংখ্যা বেশি। এবার একটা ছেলে, ধরো তোমার ইনফার্টিলিটি এমনি আছে, তোমার স্পার্ম প্যারামিটার্স খারাপ, তার মানে কি তোমার হয়তো 1000টা থাকার কথা, তোমার 100টা আছে, তাহলে 100টা স্পার্ম 4টে ডিম, এর যে ফর্মেশন কম্বিনেশন যেটা হবে, আর আমার যদি আজকে 10টা ডিম থাকে আর 100টা হয়, তাহলে চান্সেস অফ প্রেগনেন্সি সেই ক্ষেত্রে বেশি। তাহলে মানে ব্যাপারটা কি, একটা পুরুষ মানুষ একটা তার ওয়াইফের সাথে সেক্স করবেন ওই সময়টাই বেশি, দ্যাট ইজ আ ফার্টাইল পিরিয়ড, চান্স অফ প্রেগনেন্সি বেড়ে যায়, তখন না বেশি করে সেক্স হোক, তখন সে যদি আমার কাছে ওষুধ খেতে লাভ করে তাও হোক, তাহলে প্রেগনেন্সি। সুতরাং মানে আজকে দিন না, যাদের আজকে দিন নাও, তাদের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। ফ্রিকোয়েন্সি অফ সেক্সুয়াল অ্যাক্টিভিটি কখন বেশি থাকা উচিত? মিড অফ দ্য মিড অফ দ্য মেনস্ট্রুয়াল পিরিয়ড, মানে একটা ফাইন। হট টপিকে আসি, সময় কি করে বাড়াবো, সময়টা কি করে বাড়াবো, কি করে বেশিক্ষণ করব, এটা একটা প্রচুর বড় প্রশ্ন থাকে, যে 2 মিনিটে হয়ে গেল, 1 মিনিটে হয়ে গেল। এটা আমি বলতে চাই, দিস উইল টেক আ প্রপার, মানে একটা আলাদা এপিসোডই তোমায় করতে হয়, যদি আমাদের সাবস্ক্রাইব বন্ধুরা গালিগালাজ না দেয়, তাহলে না করবে না করবে না, আমার সাবস্ক্রাইবার পুরো ভরসা আছে, এবং তারা ইজ ভেরি হ্যাঁ, সুতরাং কমেন্ট যদি কমেন্ট করেন যে না ডাক্তারবাবু এতটা খারাপ নয় যতটা আমরা ভাবছিলাম, তো তার এটা আমি বলতে চাই, খুব শর্টে বলতে চাই যে ইটস নট অনলি মেডিসিনস দ্যাট হেল্প। আমরা যদি প্রথম থেকেই বুঝতে পারি আমাদের একটা খামতি আছে, তাহলে উই ক্যান ট্রাই আওয়ার ডায়েট। এবং ডায়েটটা কি, ডায়েট হচ্ছে গিয়ে প্রোটিন ফুড বানাবো, ঠিক আছে, প্রোটিন ফুড, হেলদি ফ্যাটস বানাবো, এবং এমন কিছু করব যাতে আমার টেস্টোস্টেরন লেভেলটাও অর্গ্যানিক্যালি বাড়ে, অর্গ্যানিক্যালি উইদাউট এনি মানে ইনজেকশন আমি নেবো না,
কারণ টেস্টোস্টেরন ইনজেকশন আমার যতই আমার জিম ট্রেনার বলুক ভাই নাও তোমার তো লিকলিকে মাসল বাইসেপসটা হয়ে যাচ্ছে, সকালে তুই মারলে বিকেলে এটা দেখলাম দৌড়াতে তো টিকি ল্যাজের মতো হয়ে যাচ্ছে। এটা কি অ্যাকচুয়ালি কোনো ইয়ে করে, মানে এফেক্ট করে? মানে আমি শুনেছি যেটা, যে যারা জিম করে হ্যাঁ, তাদেরকে মানে সেক্স বা মাস্টারবেশন মানে সিমেন্ট বের করতে বারণ করা, না সেটা আলাদা জিনিস, সেটা টোটালি ডিফারেন্ট আলাদা ইস্যু। মানে এটাই অ্যাকচুয়ালি ম্যাটার করে। দেখো নো ফ্যাপ এই কালচারটা আসে সিমেন্ট রিটেনশন কেন দরকার অ্যাথলিটদের মধ্যে। এই যে বড় বড় প্লেয়ার, বড় বড় অ্যাথলিট, বড় বড় সুইমার, তারা কিন্তু সিমেন্ট রিটেনশন করে বিফোর আ মেজর অলিম্পিক ইভেন্ট। ঠিক আছে, তাদেরকে বলাই হয় যে তুমি 7 দিন তুমি সেক্স করবে। এই জন্য দেখবে তুমি ওয়ার্ল্ড কাপে কিন্তু এখনকার দিনে হালফিল এই বউদের নিয়ে যাচ্ছে, আগেকার দিনে কিন্তু যাওয়া যেত না, তুমি কোনো গার্লফ্রেন্ডকে নিয়ে যেতে পারবে না। এখন যদি সে এখন বড় এখন ক্রিকেটার, তাকে দিয়ে সেই যায় না কিছু, এমনি মানে বিরাট কোহলি যদি আমি হই তাহলে আমার কি এসেছে, আমার সিমিলিটির সঙ্গে না হোক, আমি এমনি ভালো খেলবো। ঠিক আছে, দ্যাট ইজ আ ডিফারেন্ট ইস্যু। কিন্তু নতুন যারা উঠছে তাদের তাদের অ্যাথলিটদের, তাদের যদি সিমেন্ট রিটেনশন করা হয় তাহলে দেখা যাচ্ছে যে দ্য ফোকাস অন প্রোডাক্টিভিটি বেড়ে যায়। বক্সারদের কিন্তু কোনো মতেই, এটা কিন্তু যে কোনো প্রফেশনাল বক্সার বলো, অ্যামেচিওর বক্সার বলো, তাদের কিন্তু 2 দিন আগে থেকে কোনো সেক্স করতে পারবে না। সবাই মাইক টাইসন হয় না, আবার বলছি আমি, মাইক টাইসন আলাদা জিনিস, কিন্তু তাদের কিন্তু করতে পারবে না, বিকজ সিমেন্ট রিটেনশন তার প্রোডাক্টিভিটি ফোকাস বেড়ে যাচ্ছে। কারণ আমি খালি হাত ছুটছি না, আমার মাথাও কাজ করছে, আমার পাও কাজ করছে। এইখান থেকে নোফ্যাপ কালচারটা আসে। এবার নোফ্যাপ কালচার খারাপ ভালো আমি এর মধ্যে আসছি না, ব্রহ্মচার্য আমাদের ইন্ডিয়ান ফিলোসফির একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এক্স্যাক্টলি। এবং এতে দেখা গেছে যে আমাদের প্রোডাক্টিভিটি স্কাই রকেট হয়ে যাচ্ছে। আমরা অনেক কিছু ভাবতে পারছি, অনেক কিছু করতে পারছি, কিন্তু ডিপেন্ডস আপন দ্য ইন্ডিভিজুয়াল, আমি কি পারবো সেটা হচ্ছে ব্যাপার। বাট যদি করা যায় খুব ইম্পর্টেন্ট, খুব ভালো জিনিস। হ্যাঁ, আমি যেটা বললাম ডায়েটের মধ্যে এই জিনিসগুলো বললাম, প্রোটিন ফুড যদি বাড়াতে পারি, হেলদি ফ্যাট বাড়াতে পারি, ঠিক আছে, কার্বোহাইড্রেট কমাতে পারি, ঠিক আছে, এগুলো খুব ইম্পর্টেন্ট। এবং দেখা যাচ্ছে যে আমারও সেটা ধরো আমারও ভুঁড়ি আছে, ঠিক আছে, তোমার তো সুন্দর চেহারা। ভুঁড়ি মানে কি? ভুঁড়ি মানে হচ্ছে কি আমার ওয়েস্ট সার্কামফারেন্সে সাবকিউটেনিয়াস ফ্যাটটা বেশি আছে, এবং তাতে কিন্তু টেস্টোস্টেরন কিন্তু তাড়াতাড়ি ইস্ট্রোজেনে কনভার্ট হয়ে যাচ্ছে। কি বললাম বুঝতে পারলে? সুতরাং আমাকে বডি মাস ইন্ডেক্সটা ঠিকঠাক রাখতে হবে, আমাকে ফ্যাট পার্সেন্টেজ কমাতে হবে, কার্বোহাইড্রেট লেভেল কমাতে হবে, কিন্তু অ্যাডিকুয়েট, মানে আমি বলছি না মেডিটেরিয়ান ডায়েট খেতে, সম্ভব না, আমাদের বাঙালিদের ভাত ছাড়া চলে না। আমি আজকে যদি বলি ভাত খাবো না, খালি মোটাই বসাই এই খালি চিকেনটাই খাবো, চিকেন ব্রেস্ট খাবো আর এই খাবো, হবে না। কিন্তু এমনভাবে খাবো যাতে আমার প্রোটিন ফুডটা বেশি আসে, হেলদি ফ্যাটও আসে, ঘি বেশি খেতে পারি। ভেজিটেরিয়ানদের জন্য করো না, আমি ভেজিটেরিয়ান। ভেজিটেরিয়ানের জন্য হ্যাঁ সেটা খেতে, সেই ক্ষেত্রে তোমার কাছে আসছে তুমি আম, ভালো পানির খাও। এখন পানির মানে এই দোকানের থেকে পানির কেনার কোনো মানে হয় না, কিন্তু পাম অয়েলে দিয়ে দেবে। তখন ভালো পানির খাও, যেখানে তো প্রোটিন ইনটেকটা বেশি হচ্ছে, ওয়ে প্রোটিন খাও, ভালো ওয়ে খাও। এবার তুমি বলতে পারো ওয়ে প্রোটিনের তো এখন যে গরু দুধ থেকে যে গরু আসছে, তো সে যদি এখন তাকে যদি ইনজেকশন মারা হয়, তাহলে তো আমার তো সেই জিএমও না কিছু বলে না, এটা কি করে বুঝবো? সব কিছু করা সম্ভব না। কারেক্ট। হেলদি ফ্যাটটা তোমাকে তাহলে ডায়েটের মধ্যে বাড়াতে হবে, হেলদি ফ্যাট, প্রোটিন ইনটেক বাড়াতে হবে। একটা মাছ মাংস ডিম থেকে যতটা আমি প্রোটিন পারবো, তোমাকে অবভিয়াসলি সেইখান থেকে প্রোটিনটা বাড়াতে হবে। প্রোটিন সোর্সটা দেখতে হবে, আর কি কি প্রোটিন সোর্স আমি খেতে পারি, ঠিক আছে। এবং একটা অ্যাডিকুয়েট ফিজিক্যাল এক্সারসাইজ রেজিমের মধ্যে থাকতে হবে, যাতে মাসেল মাসটা যেন সকালে যদি জিম করে যেন রাত্রির বেলা গিয়ে ওই টিকটিকে না হয়ে যায়। দ্যাট মিনস ইউর টেস্টোস্টেরন লেভেলে কিছু একটা হরমোন লেভেলে প্রবলেম হচ্ছে, সেটা গ্রোথ হরমোন হতে পারে, সেটা টেস্টোস্টেরন হতে পারে, বিভিন্ন হরমোনের মধ্যে। এক্সারসাইজ কিছু সাজেস্ট করো। any form of muscle training, resistance training, মানে any form of heavy weight lifting এ যেটা আমি স্কোয়াট করলাম, ডেড লিফট করলাম, বেঞ্চ প্রেস, যেখানে আমার বেশি মাসল গুলো অ্যাক্ট করছে, বেশি মাসল অ্যাক্ট করছে মানে গ্রোথ হরমোন বাড়ছে, গ্রোথ হরমোন বাড়ছে মানে টেস্টোস্টেরন লেভেলটা বাড়িয়ে দিচ্ছে। ইনডাইরেক্টলি মাসল ট্রেনিং দিয়ে আমার টেস্টোস্টেরন লেভেল আপ করে দিয়ে আমার সেক্সুয়াল অ্যাক্টিভিটি বাড়াচ্ছে। শুধু এইগুলো করলেই কি তোমার যে টাইম বাড়ানোর যে বিষয়টা? ডায়েটের মধ্যে, এক্সারসাইজের মধ্যে, স্লিপের মধ্যে ধরো আমার যে 7-8 ঘন্টা ঘুমোচ্ছে কিনা, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে দেখবে যে যারা কিছু করছেই না, ঘুমিয়েই থাকে, তারা কিন্তু ভালো সেক্সুয়ালি অ্যাক্টিভ হয়। তুমি দেখে নিও, তোমার কখন দেখে তারা কিন্তু কিছুই করছে না, খালি ঘুমাচ্ছে কিন্তু উঠছে ভালো, কারণ তাদের মধ্যে ওই হরমোন লেভেল, স্লিপটা একদম পুরো ফুল একটা স্লিপ করছে। তুমি কি 4 ঘন্টা ঘুমাচ্ছ, আমি 4 ঘন্টা ঘুমাচ্ছি, আমার তো আমি এমনি আজকে 3 ঘন্টা ঘুমাইছি। এমনি ডাউনে পড়ে আছে। আর কত আমি টেস্টোস্টেরন, আমি ওই খাবার খাবো, খেজুর খাবো আর ওই আখরোট খাবো, খেয়ে কিচ্ছু হবে না। আমাকে 8 ঘন্টা পুরোপুরি সাউন্ড স্লিপ করতে হবে।
মানে আমাকে আমার খালি সেক্সুয়াল অ্যাক্টিভিটি এটা খালি আমি এডুকেশনের কথা বলছি, কিন্তু আমার যে টেস্টোস্টেরন লেভেল যে ঠিক না থাকে আমাদের প্রোডাক্টিভই হবো না। আজকে আমার 50 বছর বয়স, আমাকে 70 বছর অবধি টিকতে হবে, পেশেন্ট দেখতে হবে, তাহলেই তো আমার প্রোডাক্টিভিটি বাড়বে। একদম কি বললাম বুঝতে পারলেন? সুতরাং সেটার জন্য আমাকে টেস্টোস্টেরন লেভেলটা ঠিকঠাক রাখতে হবে। এটা নয় যে বাড়িতে বিছনায় কতক্ষণ আমি ভালো কাজ করছি, আমি বাইরে কতটা কাজ করছি, বাইরে কতটা আমি ফোকাস করতে পারছি, আমার পেশেন্টদের কত কিছু আমি দেখতে পাচ্ছি। পেশেন্টরা তাহলে আমার কাছে বেশি আসছে, ডাক্তারবাবু হাই তোলে, ডাক্তারবাবু কিছু বলতেই পারে না, কাছে ডাক্তারবাবু গেলাম আমিই কথা বলে গেলাম, ডাক্তার কিছু বলতেই পারলো না, কেমন আকাশের দিকে তাকিয়ে থাকছে। তার মানে কি এই আমার ফোকাস প্রোডাক্টিভিটি, তার মানে কিছু না কিছু আমার টেস্টোস্টেরনটাও গন্ডগোল আছে। ইভেন অ্যাকচুয়ালি এটা আমার প্রশ্ন ছিল স্লিপ সাইকেলের যেটা কথা বললে, মানে এগেন আমি আমার মানে ভাই বা বন্ধু বা সব আমার চেনা জানার মধ্যে যে কোশ্চেনগুলো পেয়েছি, আমি আমার কোশ্চেনগুলোকে সাইড করে তাদের কোশ্চেনগুলোকে পিক করার চেষ্টা করছি, ঠিক আছে, যতটুকু সম্ভব আর কি। এটা একটা প্রশ্নও ছিল যে যাদের স্লিপ সাইকেল ঘেটে রয়েছে পুরো, এবং আজকের দিনে এটা খুবই কমন প্রবলেম, মানে ইয়াংস্টারদের মধ্যে তো খুবই কমন, ঠিক আছে। সেই ক্ষেত্রে সেক্সুয়াল মানে হেলথটাকে বাড়ানো কিভাবে যেতে পারে, বেটার কি করে করা যেতে পারে? দেখো স্লিপ সাইকেলটা ঠিক করতে হবে। স্লিপ দেখো এখন তুমি নাইট ডিউটি কাজ করো, তুমি দিনের মধ্যে ঘুমাও ঠিকঠাক, তোমাকে ওইটাকে সার্কেডিয়ান রিদমটাকেই তোমাকে চেঞ্জ করতে হবে। মানুষের সার্কেডিয়ান রিদম কি? তুমি রাত্রিরে ঘুমায়, দিনের বেলা কাজ করো, তোমার তো কাজটাই ওটা, তাই না? তোমার নাইট শিফটেই কাজ, তোমার দিনের বেলা তো সার্কেডিয়ান অ্যাডিকুয়েট ঘুমাও। খালি তা নয়, তুমি যে প্লাস্টিক বোতলে পেপসি খাচ্ছে, তোমার কেন বকনে দিলাম? কারণ মাইক্রোপ্লাস্টিকেও কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে। আমি আজকে বাইরে যাচ্ছি, আমি একটা আমার বাড়ি থেকে একটা সবজি করে দিয়েছে, আমি একটা প্লাস্টিক কন্টেনার দিলাম, ডাব্বায় দিলাম, অফিসে গেলাম, ওই মাইক্রোওয়েভ খুললাম, ঢোকালাম, গরম করলাম, বের করলাম। এই যে মাইক্রোপ্লাস্টিক দিচ্ছি তাতে কি হচ্ছে? তার আমাদের বডিতে 5 স্টুডেন্ট ঢুকছে। ওই যে বললাম টেস্টোস্টেরনটা ইস্ট্রোজেনে কনভার্ট করে আমার ডাউন করছিল, আমি তো ডাইরেক্টলি বাইরে থেকে ইস্ট্রোজেন, তাই জন্যই বলো ভাই তুমি আমায় একটা কোলা দিও না, সুগার বাড়বে, ইনসুলিন স্পাইক হবে, ওখান থেকে টেস্টোস্টেরন লেভেল কমবে। প্লাস আমি একটা কাঁচের বোতল, কাঁচের গ্লাস চাইলাম, আমি কিন্তু প্লাস্টিক বোতল তোমার ছিল, আমি চাইলাম না, কারণ ওটা বিপিএ প্লাস্টিক্স থাকছে, মাইক্রোপ্লাস্টিক্স ঢুকছে। খালি জল খাচ্ছি, অ্যাডিকুয়েট হাইড্রেশন নিচ্ছি, তাহলে তিনটের মধ্যেই তোমার কিন্তু আমি কি করে টেস্টোস্টেরন বাড়াতে পারি এটা বলে দিলাম। ইভেন আমরা তো ইভেন মানে আমার ঘরে তো যে বোতলগুলো সেগুলো প্লাস্টিকের বোতল, সবাই প্লাস্টিকের বোতল। and we have to change that. হ্যাঁ, ইউ হ্যাভ টু চেঞ্জ দ্যাট। যদি তুমি ঠিকঠাক দেখো, একদিনে কিছু হয় না, এটাই একটু একটু করে, যাতে তোমার ভবিষ্যতে 400 মিলিগ্রাম ভাইগ্রাম আর খেতে হয়, সেই জন্য এটা তুমি দিন বাই দিন করে নাও। একদম কোশ্চেন আমার একটু মনে হবে যে এটা একটু করা দরকার, এটাই লাস্ট আজকে, তাই না? অনেক হলো। এবার একটা ফিস চার্জ করে বুঝতে পেরেছি। এটা বিশ্বাস করবো, এবার বিশ্বাস করবো। আচ্ছা, যাই হোক, সেটা হচ্ছে যে আজকের দিনে মানে আমরা হচ্ছে মিলেনিয়াল, আর নেক্সট আসছে জেনজি। মিলেনিয়ালদের মধ্যে এই বিষয়টা প্রচুর বেশি রয়েছে যে বিয়ে তো এখন করা যাবে না, বিয়ে অ্যাটলিস্ট মানে বিকজ ওই আগে একটা মোটামুটি স্ট্যান্ডার্ড জায়গাতে ফিনান্সিয়াল লেভেলে পৌঁছাবো, যারা পৌঁছেও যায় হয়তো একটা মোটামুটি একটা ভালো লাইফ লিড করছে, তার মানে গাড়ি বাড়ি 4 চাকা এত দূর অব্দি আমার মনে করি, আমার মনে ওটা অ্যাডুকুয়েট। তারপর তুমি একটা বিয়ে করতেই পারো, ইভেন তারা ওইখানেও যারা করছে তার মানে না আরো এত এত তাদের কিসের বিয়ে, আমার তো এই জায়গাতে এখনো পৌঁছানো হয়নি আমার। যার জন্য যেটা হয় কি বিয়ে অনেক লেটে, অনেকজন বিয়ে করতেও চায় না, ঠিক আছে, মানে আজকের দিনে এই জিনিসটা বাড়ছে এবং জেনজিতে এই জিনিসটা আরো বেশি আরো বাড়বে, আরো বাড়বে। রাইট। অ্যান্ড এই ক্ষেত্রে কি সলিউশন, বিয়ে তাদের করা উচিত উচিত না, ঠিক আছে, অ্যান্ড কি সলিউশন হতে পারে যারা বিয়ে করতে চায় তাদের পক্ষে, তাদের জন্য, মানে অ্যান্ড অবশ্যই বাচ্চাদের জন্য, বিকজ আমি যত জানি যে বাচ্চাটা যত এজ বাড়বে তত দেখো এইদিকে এই যে ব্যাপারটা আছে না, আমাদের পূর্বপুরুষ যেটা করে গেছে ঠিকঠাকই করতো না, 18 বছর 16 বছর, ঠিক আছে, ছেলে 18 বছর, মহিলা এবার 20 বছর 18 বছর টু বি লিগালি কারেক্ট, ঠিক আছে, কিন্তু সেটা তো এখন হয় না। কারণ 20 বছর ফর এক্সাম্পল সেটা কিছু জানেই না, সেটা পকেট মানি ঠিকঠাক পায় না, তা বউ কি করে এ করবে, এক্স্যাক্টলি সেটা করতে করে 30 32 34 এখন যে একটা ছেলে আর মহিলা মেয়ে এক ক্লাসেই পড়তো, তারা কেউ কিছু একসাথে বিয়ে করতে পারে, সে দুজনেই 32 বছর গিয়ে বিয়ে করলো, কারেক্ট। এবার এটাই হচ্ছে প্রবলেম, কিন্তু কিছু করার নেই। এবার খালি তো আর আমি 32 বছর, আমার গার্লফ্রেন্ড 32 বছর সেটা তো নয়। এবার তখনকার দিনের মতো তো আমাদের কাছে পলিউশন আছে, আমাদের কাছে খাবার দাবারের মধ্যে পলিউডেন্ট আছে, সবকিছু ব্যাপার, স্ট্রেস লেভেল পুরো স্কাই হাই। আমি বসে কাছে ঝাড় খাচ্ছি, আমার গার্লফ্রেন্ডও বসে কাছে ঝাড় খাচ্ছে। এবার এই করতে করতে দেখা যায় যে এই করতে করতে মানে কখন সেক্স করব তারই সময় পাচ্ছি না, করলেও বাচ্চা হচ্ছে না। সুতরাং এইখানেই হচ্ছে এই জিনিস নিয়ে আজকে আমি 20 বছর আগে কেউ পডকাস্টই করেনি, দরকারই ছিল না। আজকে পডকাস্ট করছি, লোকেরা দেখছে, কারণ এখন দরকার আছে, কারণ দ্য এনভায়রনমেন্ট হ্যাজ চেঞ্জ, পুরো লাইফ সাইকেলটা চেঞ্জ।
সিস্টেমস হ্যাভ চেঞ্জ। সো এইটা তো আমার আর তোমার মধ্যে কিছু করার নেই, যেটা হয়ে গেছে হয়ে গেছে। এর মধ্যে আমরা কি করে ভালোভাবে থাকবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারা কিভাবে করবে, স্ট্রেস কমাতে হবে, ঘুম ঠিক করতে হবে, প্লাস্টিক বোতলে জল খাবে না, মাইক্রোওয়েভে প্লাস্টিকের ডাব্বা ঢোকাবে না, যেটুকু আমাদের হাতে আছে, কোলা খাবে না, যেটুকু আমাদের সবজি খাবে, ঠিক আছে, যেগুলো আমাদের হাতে আছে সেগুলো করি। মানে যেগুলো আমরা করি তুমি সেগুলো বারণ আমরা করছো। করি না, সেগুলো আমরা অ্যাটলিস্ট করি। 32 বছরে আমি তো আমার বসকে তো বলবো না, আমার 32 বছর ভাই তুমি আমার গাল দিও না, কি গাল বেতনকে তো বলবো না, আজকে আমি গাল খেয়ে বছর তো গাল খাচ্ছে, তার বছর খাচ্ছে। সেটা কিন্তু, এটা তো কিছু করার নেই, এটা আমাদের হাতে নেই, যেটা আমাদের হাতে আছে সেটাই করে। আর টুকটাক আমাদের পডকাস্ট শোনাটা আমাদের হাতে আছে, একদমই। এবং আরেকটা জিনিস আমি তোমার শুনি, কমেন্ট করাটা হাতে আছে, তাই না, কমেন্ট করাটা হাতে আছে। একদম পাক্কা ইউটিউবার। আচ্ছা, এনার একটা ইউটিউব চ্যানেল রয়েছে, মানে তুমি দেখছো এই এপিসোডটা? আমি দাদার অলরেডি ইয়েতে কি বলে লিঙ্ক, দাদার যে ইউটিউব চ্যানেলটা রয়েছে তার লিঙ্ক অলরেডি ডেসক্রিপশনে দিয়ে দেবো, গিয়ে অবশ্যই দেবো, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস আমি দেখছিলাম যে তোমার স্পাম রিজার্ভ করে রাখার বিষয়টা, বা এটাও কি সলিউশন হতে পারে ফর গুড? এটা খুব ইম্পর্টেন্ট, এটাই কিন্তু এটাই লাস্ট, হ্যাঁ, এটাই লাস্ট। স্পাম ব্যাংক সব ব্যাংকই আছে, স্পাম ব্যাংক কি, স্পাম ব্যাংকটা এখন খুব উঠেছে, কারণ এখন দেখা যাচ্ছে যে এখন এটা খুব ইম্পর্টেন্ট। ছেলেরা চলে যাচ্ছে জার্মানি, ঠিক আছে, এবার তার বউ এসে ফিক্সড আছে, সেও বউও যাবে অন্য জায়গা, জার্মানি যাবে, এসে বিয়ে করবে। এবার সে তো ভাবছে আমি তো 2 বছর যাব, কি খাবার খাবো, কি জল খাবো, সব তো বিয়ার ছাড়া তো কিছু পাওয়া যায় না ওখানে, জল খেলেও বিয়ার খেতে হবে, তো আমার কি স্পম ঠিক থাকবে? তাহলে আমি স্পমটা ব্যাংক করে যাই, ঠিক আছে, আমার একটা ব্যাংক আছে, আমার মানে আইডিয়া সেন্টার ম্যাক্সিমাম হয় এটা, আমি একটা স্পম করে নিয়ে আমি ব্যাংক করি, কারণ দেখা যাচ্ছে উইথ টাইম, যত এই যে বলে না 32-34 বছর গিয়ে দেখছি আমার স্পামের অবস্থা তো খারাপ, তখন ডোনার স্পাম ছাড়া উপায় না, ডোনার স্পাম না আমি নেবো না, ডোনার আমার বাচ্চা হবে, ডোনার স্পামে কি করা হবে? সেই ক্ষেত্রে যদি আমার স্পাম ব্যাংক আগে থেকে করা থাকে, ফ্রেশ স্পামের মতো নয়, কিন্তু আমার যদি স্পাম হেলথ তখন ভালো থাকে, তো টোনার ফ্রিজ করে রাখলে সেটা পরের বারে ইউজ করা যেতে পারে। দ্যাট ইজ ইম্পর্টেন্ট। কিন্তু এছাড়াও যারা কেমোথেরাপি নিচ্ছে, যারা কোনো ক্যান্সার মেডিসিন নিচ্ছে, নট অনলি কেমোথেরাপি, আদার মেডিসিনস নিচ্ছে, তাদের ক্ষেত্রে যে স্পামের উপর এফেক্ট আসতে পারে, এমনকি অনেক ওই রিউমাটয়েড আর্থ্রাইটিস বলো, অনেক কিছু ইমিউনোসাপ্রেন্স তারা নেয়, ইমিউনোসাপ্রেশনস যারা নেয়, তাদের ক্ষেত্রেও আগে থেকে স্পাম ব্যাংক করে নেওয়া হয়, কারণ তাদের যাতে স্পামের ওপর কিরকম খরচা ফাঁকা, এটা আউট অফ সিলেবাস, এটা আউট অফ সিলেবাস। তাও একটা আমাকে একটা ইট ডিপেন্ডস আপন দ্য সেন্টার, কতটা ভালোভাবে। এখন তুমি যদি একটা পাশের বাড়ির ওই বৌদির কাছে তুমি দুটো গয়না রাখো, আর তুমি গিয়ে একটা রিজার্ভ ব্যাংকে দুটো গয়না রাখো, অবভিয়াসলি না, একটা চার্জেস উইল বি ডিফারেন্ট। বৌদিকে তুমি গল্প বললে তো মিটিয়ে নেবে, কিন্তু ধরো একটা নর্মাল আইভিএফ সেন্টারে যদি আমি রাখি, আমি জাস্ট একটা আইডিয়া চাইছি, বিকজ ইট অল ডিপেন্ডস। এটা চার্জেস উইল ভ্যারি, চার্জেস ডিসকাশন। ফাইন, ঠিক আছে। এটা চার্জেস যদি জানতে চাও, আমার মনে হয় ডিরেক্টলি কোনো আইভিএফ সেন্টারে যোগাযোগ করো, যে আমার সেটা চাও, তোমার জন্য বেটার হবে, রাইট? এনিওয়েজ, ডাক্তারবাবু আমাকে বলছে বেশি টাইম আর দেওয়া যাবে না, অলরেডি আমি বলেছিলাম কত 40 মিনিট করে, অনেক হয়ে গেছে, ওভার টাইমে চলছে, কিন্তু ওভার টাইমে চলছে। তো সেখানে আমরা অলরেডি ঠিক আছে, আমরা করবো, যদি আমাদের সাবস্ক্রাইবার বন্ধুরা কমেন্ট করেন যে ডাক্তার অতটা মানে এতটা বাজেভাবে বলেননি, বলেছেন যেটা দরকার আছে, নিশ্চয়ই আমরা পার্ট টু ইজ ভেরি প্রফেশনাল, মানে এরকম মানে সেটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। এবং ইউটিউবের বিষয়টা আমার তো বলারই দরকার নেই, মানে আমি আমার প্রত্যেকটা এপিসোডে বলি, ঠিক আছে, আমি এখানে কোনো খুব প্লিজিং ওয়েতে এন্ড করবো না, বিকজ আমি চাই তোমরা কমেন্ট করো যে ভাই এ তো এন্ড হয়নি, বোঝা যাচ্ছে এখন নেক্সট পার্টটা কিছু একটা আসা বাকি ছিল, হয়তো এখানে জাস্ট কাট করে আমাদের দিয়ে দিয়েছি, এরকম কিছু একটা ব্যাপার হোক, রাইট? সো নেক্সট পার্টের জন্য কমেন্ট ডেফিনেটলি করো, যেটা প্রবীর বারবার বলছিল, প্লিজ ডু দ্যাট। আচ্ছা, যেটা আমার বলার সেটা হচ্ছে আমাদের ডিপ ডাউন শোর লাইক, সাবস্ক্রাইবার এবং বাকি সমস্ত জিনিসটা না আমি বলি না, মানে গেস্ট বললে মানে আমার কথা মানে কেন, হ্যাঁ নিশ্চয়ই। তুমি একটু বলে দাও যে না নিশ্চয়ই আমি বলতে চাই যে দেখো, বা যারা আপনারা দেখছেন আমাদের ডিসকাশন, যদি আপনি মনে করেন এটা আমরা খুব ক্যাজুয়ালি বলেছি, অথচ খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়েছি, তাই না, ইনফরমেশনটাও কিন্তু মানে হয়তো প্রথমবার মনে হবে আমরা জোক করছি, পুয়ার জোকস করছি, কিন্তু ডিপ ডাউন ইনফরমেশন, Yeah. তাই না? তো মনে হয়, তা আমি বলবো যে নিশ্চয়ই বরুণের চ্যানেলটাকে আপনি সাপোর্ট করা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। লাইক আর সাবস্ক্রাইব করতে কি হয়, আমি তো আমার পেশেন্টদের সবসময় বলি, তাই না, Okay. লাইক সাবস্ক্রাইব করুন, এবং শেয়ার করুন, এবং তাতে যদি আমরা নেক্সট পার্ট 2টা নিয়ে আসতে পারি। ডেফিনেটলি, তার মানে প্রবীরদারও খুব ইচ্ছা রয়েছে পার্ট 2টা না, আর আমার ইচ্ছা মানে কি বলবো, এটা আমি যেরকম চেয়েছিলাম হয়নি যখন, তো ভাই নেক্সট আরো মানে অনেক কোশ্চেন্স বাকি রয়ে গেছে, আমার বন্ধুরা আমায় গাল দেবে। আর এটা কিন্তু আপনাদের কাছে বলতে চাই, কিন্তু আমরা কিছু স্ক্রিপ্টেড ছিল না,
হ্যাঁ। আমায় কালকেই ডেকেছে, আমি ভাবলাম বলুন আমায় কি প্রশ্ন করবে, আমি কি যে করবে, তাও তাও হয়ে গেছে, মোটামুটি হয়ে গেছে। ইভেন বলতে এসে আমাকে প্রথমে জিজ্ঞেস করলো আচ্ছা স্ক্রিপ্ট কিছু, আমি মানে আমি শুধু এই করলাম, বলে ঠিক আছে পুরো ইয়ে হলো তো ইম্প্রম্পচু হবে না, হ্যাঁ। তো ইট হ্যাজ গন ইন দ্যাট ওয়ে অনলি, ঠিক আছে, যেটা আমাদের ডিপ ডাউন ফরম্যাট, আমাদের কোনো জায়গাতে কোনো প্রশ্ন স্ক্রিপ্টেড থাকে না, ঠিক আছে, কোথা থেকে কোথায় যাবো জানি না, জাস্ট ডিসকাশন, উই জাস্ট গো উইথ দ্য ফ্লো, ঠিক আছে, অ্যান্ড সেখানে আমাদের ভালো প্রোডাক্ট বেরোয়, ঠিক আছে, যেটা আমাদের সাবস্ক্রাইবাররাও বলে, ঠিক আছে, আমার বন্ধুরাও বলে। বাকি আমি আর এখানে বেশি কিছু বলবো না, নেক্সট এপিসোডে দেখা হচ্ছে, ততদিনের জন্য